আজকে হচ্ছে ফ্রেজ ক্লজ অ্যান্ড সেন্টেন্সের পার্ট 2। গত ক্লাসে আমরা পার্ট 1 করেছিলাম, আজকে হচ্ছে পার্ট 2। প্রথমেই বলে নেই, যারা HW করেছেন সবাইকে ধন্যবাদ। এবং আমরা হচ্ছে যে একটা ক্লাস রাখবো এরকম ট্রান্সলেটিং লিটারেচার নামে আমরা একটা ক্লাস রাখবো। এই এই এই, আমাদের এই যে ফ্রেজ ক্লজ ইয়ারের ক্লাস শেষ হইলে বেসিক ক্লাসের পরে আমরা হচ্ছে যে এইরকম একটা রাখবো। সেখানে আমরা হচ্ছে যে ফিলোসফিক্যাল ট্রান্সলেশন কিভাবে করে, তারপরে লিটারেরি ট্রান্সলেশন কিভাবে করে, সেখানে মুক্তিযুদ্ধ নিয়েও থাকতে পারে। আমরা তো বলছি যে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা পরেও প্র্যাকটিস করব, মুক্তিযুদ্ধ রিলেটেড ওয়ার্ড প্রোভাইড করার চেষ্টা করব, ওই রিলেটেড ওয়ার্ডগুলো কি। তারপরে হচ্ছে যে আপনার এটা ছাড়াও আমরা এরপরে হচ্ছে যে রেগুলার সিলেবাসেই চলে যাব। মানে হচ্ছে ধরেন কম্প্রিহেনশনের কোশ্চেন প্র্যাকটিস থাকবে, সামারি প্র্যাকটিস থাকবে। তো সামারি প্র্যাকটিস করতে হলে আপনার এই যে ফ্রেজ ভালো জানতে হবে, সেন্টেন্স থেকে ফ্রেজ কিভাবে করে। এটা না জানলে আপনি হচ্ছে আইডিয়াকে ছোট করতে পারবেন না। এই যে এতদিন যা পড়ানো হচ্ছে বেসিক্যালি অনেকগুলো ইনফরমেশন কিভাবে এক জায়গায় পুট করা যায় সেটা আমরা বোঝানোর চেষ্টা করতেছি, যেন আপনি পরে যখন সামারি করা হবে বা অন্য কিছু করা হবে তখন আপনি যেন ধরতে পারেন। এটা হচ্ছে বেসিক কথা। তো তখন আপনারা যে বাড়ি কাজগুলো করছেন সেটা আমি তখন মানে আমি করাই দিব। কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে 1-to-1 ডিসকাস করতে পারবেন ক্লাসে, এবং ক্লাসের পর ইমিডিয়েটলি ক্লাস শেষ হওয়ার পর। তো সেটা আমরা করব। আজকে হচ্ছে যে আমরা আজকের ক্লাসে ট্রান্সলেশনও আছে, আবার হচ্ছে যে বেসিক দুইটাই মিলায় আর কি। আজকের ক্লাস বেসিক্যালি রাইটিং স্কিল এবং হচ্ছে যে ট্রান্সলেশনেরই ক্লাস। কিন্তু ওই যে আপনারা যে বারিকা যে টপিকগুলো, যেমন ধরেন ফিলোসফি, লিটারেচার, লিবারেশন ওয়ার, কালচার, এডুকেশন, হিস্ট্রি, যে টপিকগুলো থেকে ট্রান্সলেশন আসে, তো সেটা হচ্ছে আমরা ট্রান্সলেটিং লিটারেচার করানোর পরে হচ্ছে যে আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকবো। এই হচ্ছে প্ল্যান আর কি। আসেন আজকের ক্লাসে আজকে হচ্ছে আমাদের ঈদ ভ্যাকেশনের আগে শেষ ক্লাস। তো আগামী ঈদ ভ্যাকেশনের পরে যে ক্লাসটা হবে সেটাও সেম টপিকে, ফ্রেজ ক্লজ অ্যান্ড সেন্টেন্স, এবং সেটা দিয়েই অলমোস্ট বেসিক ক্লাস শেষ। এবার আমরা ডিরেক্ট সিলেবাসে ঢুকে যাব। তো এখানের কিছু রিক্যাপ ওখানে থাকতে পারে হালকা, মানে যেন আপনারা করতে পারেন। তো সেটা হচ্ছে পরের ক্লাস সম্ভবত 1 জুলাই, মানে অলমোস্ট 20 দিন পরে। তো যেন রিক্যাপও হয় সেজন্য আমরা এটা দিয়েই শেষ করব। এরপরে হচ্ছে যে আমরা কম্প্রিহেনশন, তারপরে ট্রান্সলেটিং লিটারেচার, তারপরে অন্যান্য ইয়াগুলোতে যাব, এসে রাইটিং। তো ইন বিটুইন আপনারা যেটা করবেন, আপনাদেরকে আনপেইড কেয়ার ওয়ার্ক নিয়ে আমরা প্রথম যে রচনাটা হয়তো প্র্যাকটিস করব সেটা আনপেইড হাউসহোল্ড অ্যান্ড কেয়ার ওয়ার্ক। কাদের? ওমেন্স। এইটা নিয়ে আমরা হয়তো রচনা প্র্যাকটিস করবো। এই জন্য গতকালকে আমি আপনাদেরকে অনেকগুলো লিঙ্ক প্রোভাইড করছি, ওই লিঙ্কগুলা ঢুকে আপনারা হচ্ছে যে এটা পড়ে নিবেন। এগুলা পড়ে আপনারা কয়েন করবেন যে এটা থেকে রচনা কি হইতে পারে, কি কি পয়েন্ট আসতে পারে, ইন্ট্রো কনক্লুশন ছাড়া বডি প্যারাগ্রাফে কি কি আসতে পারে। এটার জন্য আপনারা লাস্ট 45-এর কোশ্চেনটা দেখতে পারেন যে তারা কি পয়েন্ট দিছে। এবং বিসিএস কিন্তু এবার প্রশ্ন উত্তর লেখার জন্য রিটেনে জায়গা নির্দিষ্ট করে দিবে। তো সুতরাং আপনি 10-12 পেজ 15 পেজ রচনা লিখবেন এটা ভুলে যান। কাইন্ড অফ আপনার যেটা দরকার সেটা লিখলেই দিয়ে, এটা দিয়ে পিএসসির এই মনোভাব বোঝা যাচ্ছে যে পিএসসি আপনি যদি টু দা পয়েন্ট লেখেন, আজেইরা গল্প না করেন, আপনারা হচ্ছে নাম্বার দিবে। এবং এটা ওরা এটাই চায়। এখানে ওদের একটা স্বার্থ আছে, সেটা হচ্ছে যে আপনি যখন 20 পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখেন তখন ওই যে এক্সামিনারদের দেখতেও সময় লাগে। তো এই সময়টা কমানো তাদের উদ্দেশ্য। অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্টদের কাছে মেসেজ হচ্ছে যে আপনি যেটা যেভাবে চাওয়া হয়েছে, যতদূর চাওয়া হয়েছে, যতদূর লেখা উচিত আপনি ওইটাই লিখবেন, এর বেশি লিখবেন না। তো এই জন্য আমরা ওই রকমই কাইন্ড অফ, যেহেতু এরকম একটা নির্দেশনা আসতেছে বা আসবে, তো আমরা এরকমই প্র্যাকটিস করার চেষ্টা করব। তো ঠিক আছে, এবার আমরা আজকের ক্লাসে যাই। ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ তিনটারই বেসিক আইডিয়া গত ক্লাসে দেওয়া হয়েছে। আজকে হচ্ছে বেসিক আইডিয়ার বাইরে একটু ইলাবোরেট আমরা প্র্যাকটিক্যাল দেখবো। আমি হচ্ছে যে আপনাদেরকে বলছি নিউ এজ, তারপরে ডন, তারপরে আল জাজিরার একটা নিউজ শেয়ার করছি, আপনারা বোধহয় দেখছেন। আল জাজিরার 3টা নিউজ, 3টা দেখে আসলে আপনারা ক্লাস ভালো বুঝবেন। কয়েকটা উদাহরণ এখান থেকে আছে, আশা করি দেখে আসছেন।
তো আমরা শুরুতেই বলে নেই আগের কথা যে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং অ্যাডভার্ব ক্লজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ, এটা আমাদের সেন্টেন্স লেখার জন্য, রাইটিং স্কিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা বুঝলে আমার ট্রান্সলেশন অনেক ক্ষেত্রে সোজা হয়ে যায়। এই জন্যই আমরা বেসিক ক্লাসগুলো রাখছি। এখন দেখেন, প্রথমে আসেন আমরা নাউন ক্লজ গত ক্লাসে চিনছি যে নাউন ক্লজ কি বা কোথায় বসে একটু দেখছি। আজকে আরেকটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখবো আমরা, প্র্যাকটিক্যাল, এবং নাউন ক্লজ কাইন্ড অফ মানে নিজে বানানোর চেষ্টা করব, নাউন ক্লজ বানানো নিজে। তো এই প্র্যাকটিসটা আমরা আজকে করব এবং কিছু এইচডব্লিউ থাকবে এটার উপরে। তো আপনার এই যে নাউন ক্লজ আজকে যে বানানো হবে, নাউন ক্লজ বানানো বানানো মানে তৈরি করা, এটা করলে আপনার যেটা হবে, ওই যে 37 থেকে 37 বিসিএস বিসিএস 36 ওই দিকের বিসিএস গুলোতে দেখছেন যে আপনি জয়নিং সেন্টেন্স নামে একটা জিনিস আসছে, যেটা হচ্ছে আপনি ক্লজ মার্কার গুলা দিয়া হু হুইচ এইসব ছাড়াও যত ক্লজ মার্কার আছে, দো অলদো এইসব দিয়ে আপনি কিভাবে জয়নিং সেন্টেন্স করবেন, সেন্টেন্স জয়েন করবেন, সেটারও আইডিয়া আমরা এখানে পেয়ে যাব। তো আমরা বেসিক্যালি জয়নিং সেন্টেন্সের কম্প্রিহেনশনের যে পার্টটা আছে, এটার প্রায় হাফ এই যে ক্লজের মধ্যে ডান হয়ে যাবে, আর বাকি হাফ হচ্ছে আমরা ক্লাসে একটাতে রাখবো, পাংচুয়েশন এটা আলাদা ক্লাস রাখবো। তো গত ক্লাসে বলা হয়েছে যে নাউনের কাজ যা, নাউন ফ্রেজের কাজ যা, নাউন ক্লজেরও কাজ অলমোস্ট তা। তো এই নাউন ক্লজ তাহলে কোথায় বসে? সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট, অ্যাপোজিটিভ, খুব গুরুত্বপূর্ণ। এই যে এটা নিয়ে এবার বিসিএস এ কোশ্চেন আসছে, নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ। বেশিরভাগই নাউন ক্লজের যে অ্যাপোজিটিভ, এটারে অ্যাডজেক্টিভ ক্লজ বলে ফেলেন। আমার আজকেও অনেকে জিজ্ঞেস করছে টেলিগ্রামে পার্সোনাল মেসেজে যে এটা কি হবে, এটা কি হবে। তো এটা যেন ভুল না হয়, এটার জন্য আমরা কিছু প্র্যাকটিস রাখছি। আর তারপরে হচ্ছে যে কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ, অবজেক্ট অফ প্রিপোজিশন, জিরান, ইনফিনিটিভ, এগুলার জিরান ইনফিনিটিভের পরে জিরান্ডের অবজেক্ট, ইনফিনিটিভের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, এগুলো হিসেবে নাউন ক্লজ বসে। তো বসে কই এটা চেনা আপনার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এগুলোর পরে আপনি নিজে বসায় সেন্টেন্স লিখতে পারেন কিনা, সেটা হচ্ছে উদ্দেশ্য। প্রথমে আমরা একটা নর্মাল সেন্টেন্স দেখবো, যে গত ক্লাসে এই উদাহরণটা ছিল, হোয়াট শি সেইড সারপ্রাইজড এভরিওয়ান। তাহলে এটা পুরাটা সেন্টেন্সের সাবজেক্ট, নাউন ক্লজ। কেমন নাউন ক্লজ? ক্লজ মার্কার আছে, সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এটা একটা ক্লজ। এবং এই ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এই জন্য এটার নাম সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কোনটা? নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? কারণ এটা সেন্টেন্সের সাবজেক্ট, আর নাউন ক্লজ ছাড়া অন্য কিছু সেন্টেন্স, অন্য কোনো ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হবে না। বুঝা গেছে আশা করি। তাহলে এটা সারপ্রাইজড ভার্ব, আর এটা হচ্ছে এভরিওয়ান অবজেক্ট। এটা একটা নাউন ক্লজ। এবং এখন এটা দেখার পরে যারা নিউ এজ পড়ে আসছেন, বা আমি যে নিউজগুলো দেখছি তাদের থেকে আমরা সেখান থেকে আমরা উদাহরণ এখানে নিয়ে আসছি। নিউ এজ 24 এপ্রিল একটা নিউজ করছে রেলওয়ে টিকেটের উপরে, রেলওয়ে টিকেটের দাম কেন বাড়তেছে এটার উপরে। এটার কাইন্ড অফ মানে রিয়াকশন স্বরূপ নিউ এজ একটা লিখছে, যেটা আপনাদেরকে শেয়ার করা হয়েছে 2 মিনিট রিড বলে। হোয়াট ইজ অলসো আনএক্সেপ্টেবল, হোয়াট ক্লজ মার্কার, ইজ ভার্ব, অলসো অ্যাডভার্ব, আর হচ্ছে যে আনএক্সেপ্টেবল, এটা কি? এটা অ্যাডজেক্টিভ অথবা কমপ্লিমেন্ট। তো এটা পুরাটা মিলাই সেন্টেন্সের সাবজেক্ট, এবং এটা নিজের হোয়াট ইজ অলসো আনএক্সেপ্টেবল, যেটা অগ্রহণযোগ্য, এটা সেন্টেন্সের অর্থ প্রকাশ করে নাই, এই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কোনটা? নাউন ক্লজ। তো এইভাবে আমরা সেন্টেন্স লিখতে পারি। হোয়াট ইজ অলসো আনএক্সেপ্টেবল ইজ দ্যাট, কি আনএক্সেপ্টেবল? দেখেন এখানে দুইটা মজার ব্যাপার। ইজ দ্যাট, যাই আনএক্সেপ্টেবল তা, এটা পুরাটা, এই পুরাটা আবার নাউন ক্লজ এটাও। দ্যাট রেলওয়ে অথরিটিজ হ্যাভ ফেইলড টু ইমপ্রুভ সার্ভিসেস, রেলওয়ে অথরিটিজ যে মানে ব্যর্থ হয়েছে তাদের সার্ভিস ইমপ্রুভ করার জন্য, সেটা যা আনএক্সেপ্টেবলতা। তাহলে এটা নাউন ক্লজ, এটাও নাউন ক্লজ। তাহলে এটা এটার কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কার কমপ্লিমেন্ট? এই সাদাটা এটার কমপ্লিমেন্ট। আমরা দেখছি যে নাউন ক্লজ কমপ্লিমেন্ট হিসেবে বসে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, দুইটাই আমরা এখানে দেখে নিলাম একটা উদাহরণে। এইভাবে সেন্টেন্স লেখা যায়। দেখেন আমার উদ্দেশ্য হচ্ছে আপনি এরকম সেন্টেন্স লিখতে পারবেন কিনা, নিজে নিজে লিখতে পারতে হবে। তো এই জন্য আপনি দেখেন যে ওরা কিভাবে সেন্টেন্স তৈরি করছে। এখানে বলা হইতেছে যে রেলওয়ে যখন টিকিটের দাম বাড়াইছে, তখন নিউজ সমালোচনা করে বলছে যে তারা হচ্ছে যে এত বছর হয়েছে সার্ভিস ইমপ্রুভ করে নাই, এবং তারা বলতেছে যে তারা এতদিন ভর্তুকি দিয়ে সাবসিডি দিয়ে হচ্ছে যে আপনার ভাড়া কমায় রাখছে। তো এখন হচ্ছে যে তারা ওই যে সাবসিডি মানে রিবেট দিছে, ওই রিবেটটা উঠাই দিছে।
এটা না উঠায় ওরা কি করতে পারতো, গত কয়েক দশকে বগির সংখ্যা কমছে, বগি বাড়াইলে তারা হচ্ছে যে বেশি যাত্রীর সেবা দিয়ে তারা ভাড়াটা আদায় করতে পারবে, ব্ল্যাকও মানুষ টিকিট কাটতো না, এরকম নানা জিনিস করলে তাদের সার্ভিস তাদের ইনকাম বেড়ে যাইতো, সেটার জন্য জনগণ থেকে টাকা নেওয়া লাগে না। এই টাইপের একটা লেখা ওরা লিখছে, এটারই একটা অংশ হচ্ছে এটা। তারপরে অবজেক্ট হিসেবে বসে, এটা আপনারা এটা দিয়ে ভালো করে বুঝছেন যে আই হার্ড, আমি কি শুনেছি, সে যা বলেছে। সিম্পল একটা উদাহরণ। এবার আমরা রিয়েল টাইম উদাহরণ দেখব। রিয়েল টাইম উদাহরণ ডন পাকিস্তান, রাইসি মারা যাওয়ার আগের উদাহরণ। রাইসি একবার পাকিস্তানে ভিজিট করছিল, হ্যাঁ, ওদের হাই অফিসিয়ালদের সাথে দেখা করার জন্য। মিস্টার রাইসি মেনশনড দ্যাট সাম অ্যাক্টরস ডিড নট ওয়ান্ট টু সি পাকিস্তান ইরান রিলেশনস গ্রো, মানে পাকিস্তান ইরান সম্পর্ক উন্নত হোক বা ভালো হোক, এটা অনেক অ্যাক্টর চায় না। এই অ্যাক্টর কারা? এই অ্যাক্টর মিডল ইস্টের অনেক কান্ট্রি, এই অ্যাক্টর ইউএসএ, এই অ্যাক্টর ইসরায়েল, অনেকেই এই অ্যাক্টরদের কথা বলা হয়েছে। তাইলে এখানে আমি কি দেখলাম, আমি কি রাইসি কি মেনশন করছে, এই পুরাটা মেনশন করছে, এই পুরাটা সেন্টেন্সের অবজেক্ট। তাহলে এটা নাউন ক্লজ। আশা করি বুঝা গেছে, না বুঝলে চ্যাটে বলবেন, চ্যাট ওপেন করা আছে। কমপ্লিমেন্ট একটু আগে আপনারা দেখছেন প্রথম উদাহরণে, হার এক্সপ্লেইন ওয়াজ, তার এক্সপ্লেনেশন কি, এটা গত ক্লাসে আপনারা দেখছেন এই উদাহরণ। হোয়াট হি সেড, সে যা বলছে ওইটাই তার এক্সপ্লেনেশন, এটা হচ্ছে এটা সেম ইকুয়াল, এই জন্য এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং এই যে এটা আরেকটা উদাহরণ আমি এখান থেকে রিয়েল টাইম দিছি, আবার নিউ এজের উদাহরণ। হোয়াট ইজ মোর ডিস্টার্বিং, আরো ডিস্টার্বিং, যেটা এই রেলওয়ে কর্তৃপক্ষ বলতেছে, দ্যাট দ্য হাইলি সাবসিডাইজ সেক্টর হ্যাজ নট বিন এবল টু এনশিওর স্টেবল অ্যাক্সেস টু পাওয়ার ফর পিপল। তাহলে কি বলতেছে, দ্যাট দ্য হাইলি সাবসিডাইজ সেক্টর, মানে এখানে সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া হয়েছে, সবচেয়ে উচ্চ ভর্তুকির যে খাত, হ্যাজ নট বিন এবল টু, সক্ষম হয় না, টু এনশিওর স্টেবল অ্যাক্সেস টু পাওয়ার ফর পিপল। আচ্ছা, এখানে সম্ভবত ওই রেলওয়ের উদাহরণটা নেওয়া হয় না, এখানে ওই এটা আপনাদেরকে দেওয়া হয় না, এটা পাওয়ারের কথা বলছে। পাওয়ার মানে ইলেকট্রিসিটি। এটা আর একটা উদাহরণ আগের ব্যাচে শেয়ার করছি, আপনাদেরকে শেয়ার করতে ভুলে গেছি, বিদ্যুতের কথা বলা হচ্ছে। তাহলে হোয়াট ইজ মোর ডিস্টার্বিং, যে সবচেয়ে বেশি ডিস্টার্বিং কোনটা, এটা কি, যে এই সবচেয়ে ভর্তুকি দেয়া, সবচেয়ে হাইলি ভর্তুকি দেয়া যে খাতটা, এটা সক্ষম হয় নাকি নিশ্চিত করতে স্টেবল অ্যাক্সেস টু পাওয়ার ফর পিপল, লোকজন যে স্টেবল মানে কন্টিনিউয়াস বিদ্যুৎ পাবে, এই ব্যাপারটা নিশ্চয়তা দিতে পারে নাই কি বিদ্যুৎ কর্তৃপক্ষ আর কি। তো এটা যেটা ডিস্টার্বিং সেটাই ওই পার্টটা। আচ্ছা, তাহলে অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন, এই যে দেখেন প্রিপোজিশন, এটা অ্যাবাউট এর পরে কি বসতে পারে, জিরান বসতে পারে, অ্যাবাউট এর পরে কি বসতে পারে, নাউন বসতে পারে, অ্যাবাউট মানে প্রিপোজিশন, কি বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, কি বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে। এটা নাউন ক্লজ কেন, ক্লজ মার্কার, সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্বিয়াল বা অতিরিক্ত অংশ। তাহলে দে টকড অ্যাবাউট, কি সম্পর্কে বলছে, হোয়াট শি সেড ডিউরিং দ্য মিটিং এ সে কি বলছে এটা সম্পর্কে তারা কথা বলছিল। তাহলে এটা পুরাটা হচ্ছে সেন্টেন্সের কি অবজেক্ট, কিসের অবজেক্ট, সেন্টেন্সের না, প্রিপোজিশনের অবজেক্ট। অ্যাপোজিটিভ হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবার বিসিএস ইয়াতে আসছে, কোথায়, প্রিলিতে, যেটাতে আপনারা পাশ করে আসছেন। দ্য ফ্যাক্ট দ্যাট শি সেইড ইট, সে যে এটা বলছে এটাই ফ্যাক্ট, এই ফ্যাক্ট যা শি সেইড ওটা, যদিও এটা কি, এটা সম্পর্কে ফ্যাক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, কিন্তু ফ্যাক্ট ইজ ইকুয়াল টু দ্যাট শি সেইড, এই কারণে এটার অ্যাডজেক্টিভ ফ্রেজ না, অ্যাডজেক্টিভ ক্লজ না, এটা হচ্ছে নাউন ক্লজ। যদি এই প্রথম সাবজেক্টটা আর এটা সমান হয়, তখন এটা আর অ্যাডজেক্টিভ ক্লজ থাকে না, এটা থাকে, এটা হয়ে যায় নাউন ক্লজ। তাহলে দ্য ফ্যাক্ট দ্যাট শি সেইড ইট, অথবা এই যে দ্যাট দ্য ফ্যাক্ট সারপ্রাইজড এভরিওয়ান, তখন এটা পজিটিভ হিসেবে কাজ করে। তখন অনুবাদ করার সময় আমরা এটা সাধারণত প্রথমে নিয়ে যাই, এটা বারবার বলা হয়েছে, আজকে আমরা প্র্যাকটিসও করবো যে পজিটিভটা প্রথমে নিয়ে অনুবাদ করতে হয়, তখন কাটাকাটি কম হয়। তারপরে অ্যাডজেক্টিভ যদি শেষে থাকে সেন্টেন্সের, আই এম শিওর, এখানে এটা অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভে ইলাবোরেট করার জন্য অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে আই এম শিওর, আমি কি শিওর আমি জানি না, এই শিওরের আইডিয়াটাকে কমপ্লিট করতে হবে, কমপ্লিট থেকে কমপ্লিমেন্ট, দ্যাট ইজ হোয়াট কমপ্লিমেন্ট ইজ, দ্যাট শি সেইড ইট। তাহলে এই ফরম্যাটটা আপনি দেখেন, ইট ইজ অ্যাডজেক্টিভ মনে আছে, এই যে এই একটা ইয়াও ছিল, ইট ইজ পিটি দ্যাট, ইট ইজ মিরাকল দ্যাট, গত ক্লাসে আমরা এই উদাহরণটা ছিল, দ্যাট হি ফেইল ইন দ্য এক্সাম,
দ্যাট শি সার্ভাইভ দ্য আর্থকোয়েক। এই যে অ্যাডজেক্টিভের পরে বসছে, অ্যাডজেক্টিভের পরে, হ্যাঁ অ্যাডজেক্টিভের পরে না সরি, ইট ইজ প্লাস নাউন ফরম্যাট, ইট ইজ প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ ফরম্যাট যে কোনো থাকতে পারে। এই ফরম্যাটের সময় অলওয়েজ কিন্তু নাউন ক্লজ হয়, এটা মনে রাখতে হবে। এটাই নাউন ক্লজের সবচেয়ে কঠিন উদাহরণ। যদি পরীক্ষায় সর্বোচ্চ পিএসসি কঠিন করতে চায় শুধু এটা করতে পারবে। তা আপনি মনে রাখেন ইট ইজ ফরম্যাট, ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ নাউন ফরম্যাটে যদি কোনো সেন্টেন্স থাকে পরে দ্যাট দিয়ে যা থাকবে সব নাউন ক্লজ, দ্যাট নমিনাল দ্যাট ক্লজ, নমিনাল দ্যাট ক্লজ বলার দরকার নাই, দ্যাট ক্লজ। তারপর আমরা জানি যে গত ক্লাসের আগের ক্লাসে আমরা পড়ছি যে এটার বলে ভার্ব নাউন, আর আমরা জিরানকে বলতেছি যে ভার্বাল নাউন, ভার্ব প্লাস আইএনজি। যেহেতু এটা ভার্ব থেকে আসছে নিশ্চয়ই এটার অবজেক্ট থাকতেই পারে, তাহলে ইনফিনিটিভের অবজেক্ট হচ্ছে টু হিয়ার হোয়াট হি সেইড, সে কি বলেছে এটা শোনা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন এটা কত চমৎকার ইউজ, আপনারা এইভাবে সেন্টেন্স লিখতে পারেন, এটা রাইটিং স্কিলের জন্য জরুরি আমার। ইনফিনিটিভের অবজেক্ট সেম জিনিস, হিয়ারিং হোয়াট হি সেইড ওয়াজ ইম্পর্টেন্ট, এখানে হিয়ারিংও দিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। এবার দেখেন এই যে একটু আগে যে বলছি, এই যে ভার্ব প্লাস আইএনজির পরে মানে জিরান্ডের পরে, জিরান্ড যেহেতু ভার্বাল নাউন, কিন্তু আপনি দেখেন আপনার ভার্ব পার্টিসিপল কিন্তু অবজেক্ট নেয় না, ভার্ব প্লাস আইএনজি না, সুতরাং যেই ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট নিবে সেটাই জিরান্ড। তাহলে শি অ্যাভয়েডেড সেইং, সে বলাটা অ্যাভয়েড করছে, এটা অবজেক্ট, অবজেক্ট জিরান্ড ছাড়া কিছু হইতে পারবে না ভার্ব প্লাস আইএনজি ফর্মে। তাহলে সেইং কি বলছে, হোয়াট শি সেইড, শি অ্যাভয়েডেড সেইং হোয়াট শি সেইড, সে যা বলছে এটা সে বলে নাই, এটা অ্যাভয়েড করছে। তাহলে জিরান্ডের অবজেক্ট হিসেবে ব্যবহৃত। আমরা এখন রিয়েল টাইম একটা উদাহরণ দেখি। আবার সে নিউ এজ, দ্য অথরিটিজ এক্সপ্লেইন দেয়ার ডিসিশন, তার ডিসিশন, এটা রেলওয়েটা ডিসিশন বাই সেইং, এই যে বাই প্রিপোজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা হচ্ছে জিরান্ড। বাই সেইং কি সেইং, দ্যাট দ্য ক্যান্সেলেশন অফ দ্য রিবেট, মানে তারা বলতেছে এতদিন যে রেলের টিকেটের দাম কম রাখছে সেটা তারা রিবেট দিছে এই কারণে কম ছিল, উড রেজাল্ট ইন বা কজেস একই কথা, উড রেজাল্ট ইন বা উড কজ অ্যান ইনক্রিজ ইন ইটস রেভিনিউ অফ অ্যাজ মাচ অ্যাজ টাকা 300 কোটি অ্যানুয়ালি। তাহলে বলতেছে তারা যদি এই রিবেট যারা এতদিন দিত, যেটা তো আপনাদেরকে রিবেট দিয়ে তারা টিকেটের দাম কমে রাখছে, সেটা যদি ক্যান্সেল করে তখন তারা প্রায় 300 কোটি টাকার রেভিনিউ পাবে। কিন্তু নিউ এজের যুক্তি কি, নিউ এজ বলতেছে যে আপনি বগি লাগান, পিছনে বগি লাগাইতে থাকেন, এই যে এগুলা এ লাগাইলে আপনার এই 300 কোটি টাকা বেশি টাকা উঠবে। আর একটা উদাহরণ রিয়েল টাইম, দ্য রেলওয়ে মিনিস্টার অন মার্চ এত সেইড দ্যাট দ্য মিনিস্ট্রি হ্যাড নো ইন্টেনশন, মিনিস্ট্রির কোনো ইন্টেনশন নাই টু ইনক্রিজ ফেয়ার, মানে আমাদের কোনো আমাদের কোনো ইচ্ছা নাই, যে মানে আমাদের কোনো ভাড়া বাড়ানোর কোনো ইচ্ছা ছিল না। অফিসিয়াল say that the ministry has not increased fares but has officials say that the ministry has not increased fares but has only cancelled the distance based rebate, মানে তারা দূরত্ব অনুযায়ী একটা রিবেট দিত, ছাড় দিত, সেটা বাতিল করছে। তাহলে এটা দেখে আমি কি শিখলাম, এটা সেইড মানে কি বলছে, তাহলে কি বলছে, এটা বলছে, এটা সেন্টেন্সের অবজেক্ট, নাউন ফ্রেজ। কি সে দ্যাট কি বলতেছে, এই যে এটা বলছে, এটা পুরাটা, এটা সেন্টেন্সের অবজেক্ট। এটাও রিয়েল টাইম একটা উদাহরণ। এবার আমি আপনাদের বাসায় দেখার জন্য সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এডোলা হিসেবে উদাহরণটা দিয়ে দিছি, এটা আগের ক্লাসও ছিল, বাসায় দেখবেন। এবার আসেন নাউন ক্লজের বাস্তব প্রয়োগগুলো এবার দেখেন। এবার নাউন ক্লজ আপনি নিজে তৈরি করবেন। ন্যারেশনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, ন্যারেশনে আমরা হচ্ছে এরকম একটা জিনিস লিখতাম ভার্ব দিয়ে, তারপর কমা দিতাম, এরপর ইনভার্টেড কমা দিয়া, এগুলার একটা নাম আছে, নাম মনে আছে আপনাদের কারো? ন্যারেশনের এই অংশরে কি বলে, এই অংশরে কি বলে ইনভার্টেড কমার ভেতরে, কেউ বলতে পারবেন? রিপোর্টেড ভার্ব না, এই তো ভুলে গেছেন, আমিও ভুলে গেছি, আপনারাও ভুলে গেছেন। রিপোর্টিং ভার্ব, যেটা দিয়ে রিপোর্ট করতেছে, এই যে রিপোর্ট, প্রাইম মিনিস্টার কি বলছে এটা আমরা রিপোর্ট করছি, দেখেন এটা রিপোর্টিং ভার্ব। আর এটা কি বলছে, রিপোর্টেড, যেটা আমি রিপোর্ট করে ফেলছি, এটা রিপোর্টেড স্পিচ। তাহলে এই যে রিপোর্টিং ভার্বের পরে যেটা বসছে, তাহলে দ্য প্রেসিডেন্ট রিমার্ক, সে কি বলছে, রিমার্ক মানে সেইড, কি বলছে, এটা বলছে, তাহলে এটা সেন্টেন্সের অবজেক্ট। এই যে দ্যাট যুক্ত করার পরে যখন ইনভার্টেড কমা উঠাই দিবেন। তো এই ন্যারেশনের এই অংশটা, এখানে আমরা এখন সেন্টেন্সের বিভিন্ন স্ট্রাকচার দেখবো, আপনি কিভাবে এটা নাউন ক্লজ উল্টায় করা যায়। দেখেন
এই সেন্টেন্সটাতে আমি সেইটা এভাবে না বলে উই মাস্ট প্রায়োরিটাইজ ন্যাশনাল সিকিউরিটি অ্যাবভ অল এলস দ্য প্রেসিডেন্ট রিমার্ক এভাবে লিখতে পারি। এটা সাবজেক্টের স্থান পরিবর্তন করে ফেলছি। আবার দেখেন এটা না লিখে আমি লিখতাম রিমার্ক দ্য প্রেসিডেন্ট। দেখেন আগেরটার সাথে এটার পার্থক্য কি? প্রথমে আমি ইনভার্টেড কমার মধ্যে রাখছি, আর ইনভার্টেড কমা থেকে ইনভার্টেড কমাই রাখছি, কিন্তু প্রেসিডেন্ট রিমার্কটারে উল্টাই দিছি। দেখেন ভার্ব ছিল কোথায়, সাবজেক্ট ছিল কোথায়, এভাবে লিখছি, এভাবে লেখা যায়। এরপরে আমি কি করছি, আর একটু চেঞ্জ করছি, রিমার্ক দ্য প্রেসিডেন্ট ভার্বে আবার এইদিকে নিয়ে আসছি। এরপরে কি করলাম, এবার ইনভার্টেড কমাই উঠাই দিছি, উঠাই দিয়ে দ্যাট দিয়ে দিছি। উই মাস্ট প্রায়োরিটাইজ ন্যাশনাল সিকিউরিটি অ্যাবভ অল এলস। তাহলে এটা একটা নাউন ক্লজ হইল। তাহলে নাউন ক্লজ ন্যারেশনে বসে। আবার এটা নমিনাল দ্যাট ক্লজ, যেহেতু এটা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হয় দ্যাট দিয়ে শুরু, তাহলে এটা নমিনাল দ্যাট ক্লজ। এবার সেম জিনিসটা দেখেন, এই যে আমি একটু আগে সেইড দ্যাট দিছি না, সেইড দ্যাট, আপনি চাইলে দ্যাটটা উঠাইও দেওয়া যায়। এই নাউন ক্লজে নাউন ক্লজকে কখনো রিডিউস করা যায় না, রিডিউস করে এটারে ফ্রেজ বানাইতে পারবেন না। যেটা করতে পারবেন, এই যে এই ক্ষেত্রে ন্যারেশনের এই উদাহরণের ক্ষেত্রে দ্যাটটা উঠাই দিতে পারবেন, দ্যাট উজ্জ্বল রাখা যায়। উদাহরণ দেখেন, আল জাজিরা 23 এপ্রিল 2024, দ্য ইরান ব্যাকড গ্রুপ। ইরান ব্যাকড গ্রুপের কথা কার কথা বলা হচ্ছে? হুতি বা হুতির কথা মনে হয় বলা হচ্ছে এখানে, হুতি বা হিজবুল্লাহ, হুতি না হিজবুল্লাহ, হিজবুল্লাহ। দ্য ইরান ব্যাকড গ্রুপ, ইরান যেটা ব্যাক দিচ্ছে, সেইড দ্যাট it acted in retaliation for an earlier Israeli attack, killing one of its fighters. দেখেন এখানে চাইলে আমি দ্যাট দিতে পারতাম, কিন্তু আমি দ্যাট দেই নাই। দ্যাট না দিয়েও সেন্টেন্স লেখা যায়। আল জাজিরা এরকম দেখবেন, ওই রিপোর্টটা যেটা আপনাদেরকে শেয়ার করছি, ওই রিপোর্টের মধ্যে কোনোটাতে আল জাজিরা কোনোটাতে দ্যাট দেয় নাই। আরেকটা উদাহরণ দেখেন, দ্য ইসরায়েলি মিলিটারি সেইড দ্যাট, হওয়ার কথা ছিল, ইট হ্যাড নো নলেজ অফ এনি of its facilities being hid by Hezbollah. তাহলে বলতেছে ইসরায়েলি মিলিটারি বলতেছে ইট হ্যাড নো নলেজ অফ এনি, মানে ওই যে হিজবুল্লাহ যখন দাবি করছে, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে হিজবুল্লাহ দাবি করছে যে মানে তারা ইসরায়েলের এই ইয়াগুলাতে আঘাত হানছে। তো মিলিটারি বলতেছে যে ইট হ্যাজ নো, আমরা এটা জানি না যে তারা কোনো ফ্যাসিলিটিস মানে এখানে স্থাপনা, আবার সুবিধা মনে করেন না, বিং হিড বা হিজবুল্লাহ, হিজবুল্লাহ কোথায় আঘাত করছে এটা আমাদের জানা নাই। তো এই ক্ষেত্রে যখন সেইড হয় এরকম নাউন ফ্রেজের ক্ষেত্রে, সেইড, নো, এরকম নানা কিছু হইলে আপনি হচ্ছে যে এই ভার্বের ক্ষেত্রে আপনি দ্যাটটা উজ্জ্বল করতে পারবেন, এটাই সর্বোচ্চ আপনি রিডিউস করতে পারবেন। হিজবুল্লাহ সেইড দ্যাট it launched dozens of rockets at northern Israel, not অনেকগুলো রকেট ছুড়ছে কোথায়? নর্দার্ন ইসরায়েলে, late on Tuesday মানে মঙ্গলবার, কি লেট অন টুইসডে মানে মঙ্গলবার বিকেলে বা শেষের দিকে, এটা বোঝাচ্ছে আর কি, মঙ্গলবার। ইন রেসপন্স টু দ্য কিলিং অফ 2 সিভিলিয়ানস, ওই যে তারা 2জন সিভিলিয়ানকে হত্যা করছে, এই জন্য তারা হচ্ছে ডজনস অফ রকেট ছুড়ছে নর্দার্ন ইসরায়েলে। তাহলে এখানে দ্যাট উজ্জ্বল আছে, এটা দেখানোর জন্য আমি উদাহরণটা আনছি এখানে। এবার নাউন ক্লজ মার্কার, গত ক্লাসে আমি ক্লজ মার্কার দেখাই নাই, এবার ক্লাসে দেখেন দ্যাট হবে, হুইচ হয়, ইফ হয়, উইদার হয়। দেখেন এই যে হু, হোম, হুজ, এই যে যা যা দেখছেন, ওয়েন, ওয়্যার, হাউ, হ্যাঁ, হাউ ছাড়া এই যে ওয়েন, ওয়্যার, এগুলা, হ্যাঁ এগুলা, হোয়াই, এগুলা আবার কি, এই যে আগে আপাতত এগুলা বুঝেন, এই অংশটা অ্যাডজেক্টিভ ক্লজ মার্কারও। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার আর নাউন ক্লজ মার্কার একটু বেশি, অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার একটু কম, বিশেষ করে রিলেটিভ প্রোনাউন টাইপের গুলো অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার হয় সাধারণত, দ্যাটও হইতে পারে। এখন এটা ছাড়া এখানে অতিরিক্ত আছে এই যে, কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লজ মার্কার গুলা ইজিলি চেনা যায়। তবে অ্যাডভার্ব ক্লজ মার্কার এগুলো আবার অ্যাডভার্ব ক্লজ মার্কার, ওয়েন, ওয়্যার, হাউ, অ্যাডভার্ব ক্লজ মার্কার সবচেয়ে বেশি, অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার কম। তো এই ক্লজ মার্কার গুলা কখন অ্যাডজেক্টিভ ক্লজ কখন অ্যাডভার্ব ক্লজের আগে বসবে তখন কেমনে বুঝবেন? ওই যে কি বা কাকে সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসবে নাউন, আর ওটা তো অতিরিক্ত অংশ হিসেবে বসবে। এই জন্য আমরা অনেকগুলো উদাহরণ দিছি, আপনারা উদাহরণটা একটু চোখ বুলান। এবার আসেন মেকিং নাউন ক্লজ। এই যে এখানে একটা সেন্টেন্স আমরা এখন নাউন ক্লজ বানাবো, এটা দিয়ে, এটা বানাইতে পারলে আপনার ওই যে জয়েনিং সেন্টেন্স আসে না ইয়াতে কম্প্রিহেনশনে, ওইটার কিছুটা কাজে দিবে। আমরা আরো করব প্র্যাকটিস পরে, উদাহরণ সহ, বিগত বছরের প্রশ্ন সহ, সেটা পরে। আগে এটা শিখেন, তাহলে জয়েনিং সেন্টেন্স ইজিলি পারবেন। আই নো একটা সেন্টেন্স, রাজু মেড আ মিস্টেক আর একটা সেন্টেন্স, এই দুইটারে জয়েন করে যে কোনো একটা নাউন ক্লজ বানান।
এটা নাউন ক্লজ বানাইলে কি হবে? সোজা সিম্পল, এটারই সাবঅর্ডিনেট ক্লজ মানে নাউন ক্লজ বানাইতে হবে। শুধু কি দিয়ে বানাবেন এটা লিখেন চ্যাটে, দ্যাট দিয়ে বানাবো। ভেরি গুড। এটা বলেন, মনে রাখেন যে সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। তাহলে এখানে কি করতে হবে? ইফ অথবা উইদার দিয়ে করতে হবে। ভেরি গুড তানজিন, থ্যাংক ইউ তানজিন, ভেরি গুড। তাহলে ট্রাম্প ওয়ান্ডার্স ইফ বাইডেন নো, এখন নো হবে না, নোস হবে। কি হবে? নোস হবে। হাউ টু কুক, মানে বাইডেন রান্না করতে জানে কিনা ট্রাম্পস ওয়ান্ডার করতেছে, ট্রাম্প কনফিউজড। বুঝা গেছে? বাইডেন ডাজেন্ট নো হোয়ার ইজ রাইসি, এটা করেন না, পুরাটা লেখেন চ্যাটে, পুরাটা, যে কয়জন শুদ্ধ করতে পারেন। সাবঅর্ডিনেট ক্লজ উইল নেভার বি এ কোশ্চেন, তাহলে বাইডেন ডাজেন্ট নো হোয়ার রাইসি ইজ। কুড বি কেন হবে? এখানে তো কুড মুড নাই সেন্টেন্স, আপনি কোত্থেকে আনলেন সিফাত কুড? তাহলে এটারই বলে এমবেডেড কোশ্চেন, মানে সাবঅর্ডিনেট ক্লজ উইল নেভার বি আ কোশ্চেন। তাহলে বাইডেন ডাজেন্ট নো হোয়ার রাইসি ইজ, কোশ্চেন মার্ক উঠে যাবে। আপনি এটা কোশ্চেন করতে পারবেন, ডু ইউ নো হোয়ার রাইসি ইজ, মানে প্রিন্সিপাল ক্লজ যেটা বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, সেটা আপনি কোশ্চেন করতে পারবেন, কোশ্চেন ইন্টারোগেটিভ বানাইতে পারবেন। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ যেটাতে ক্লজ মার্কার আছে, সেটা কখনো কি হবে না? ইন্টারোগেটিভ হবে না, মাইন্ড ইট। এটা বলেন, দ্য চ্যালেঞ্জ রিমেইনস বাংলাদেশ ক্যান অ্যাচিভ ইটস এসডিজি গোল অন টাইম। এটা একটু বুদ্ধি খাটান, এটা দিয়ে কি হবে? শুধু বলেন কি দিয়ে, কোন ক্লজ মার্কার অ্যাড হবে, সাদি এটা বলতে পারলে হবে। ক্লজ মার্কার কি এটার? ভেরি গুড। এটা করেন, দ্য রিসার্চার্স আর ইনভেস্টিগেটিং। প্রথমে সেন্টেন্স পড়তে হবে, তাহলে বুঝবেন যে কি কোন ক্লজ মার্কার বসাবেন। এটা কিন্তু জয়নিং সেন্টেন্সে লাগবে, আবার বলতেছি, এটা বেসিক্যালি আমরা জয়নিং সেন্টেন্সই করতেছি। পরে আমরা উদাহরণ সহ বিগত বছরের প্রশ্ন করব, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু একটু কঠিনের দিকে যাচ্ছি। হোয়াই দেয়া আছে, কিন্তু হোয়াই কেন হবে এটা বলতে হবে। দ্য রিসার্চার আর ইনভেস্টিগেটিং দ্য বে অফ বেঙ্গল হ্যাজ সিন এন ইনক্রিজ ইন সাইক্লোন অ্যাক্টিভিটিস। সাইক্লোন অ্যাক্টিভিটিস কেন বাড়ছে বঙ্গোপসাগরে, সেটাই তারা ইনভেস্টিগেট করতেছে, কেন বাড়ছে, এই জন্য হোয়াই। হোয়াই এখন দা ছোট হাতের হয়ে যাবে। দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ কিউরিয়াস অ্যাবাউট, কি নিয়ে কিউরিয়াস, এটা পড়লে বুঝবেন যে কোন ক্লজ মার্কার অ্যাড করতে হবে। বাংলাদেশ হ্যাজ মেড সিগনিফিকেন্ট স্ট্রাইডস ইন ওমেন এম্পাওয়ারমেন্ট, মানে নারী ক্ষমতায়নে বাংলাদেশ কি সিগনিফিকেন্ট স্ট্রাইড, সিগনিফিকেন্ট ইয়া করছে। ওমেন এম্পাওয়ারমেন্ট একটা মানে অনেকের কাছে, অনেক ফিলোসফার এবং রিসেন্ট যারা বুদ্ধিজীবী, অনেকের কাছে এটা একটা বাজে ওয়ার্ড। বেসিক্যালি ওমেন এম্পাওয়ারমেন্টে আমি নিজেও বিশ্বাস করি না, আমি ওমেন ইমানসিপেশনে বিশ্বাস করি। মহিলাদের ইমানসিপেশন দরকার, এম্পাওয়ারমেন্ট দরকার নাই, দে আর অলরেডি এম্পাওয়ার্ড। তবে এটা একটু গভীর, আবার এটার অনেকে বুঝা উল্টা বুঝলে বুঝবেন যে আমি আবার নারী বিদ্বেষী, এটা আবার বুঝেন নাই। আশা করি এরকম বোকা কেউ নাই এখানে। তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ কিউরিয়াস অ্যাবাউট হাউ, কিভাবে বাংলাদেশ এই যে এই উন্নতিটা করছে, গুরুত্বপূর্ণ এই যে সিগনিফিকেন্ট উন্নতি করছে ওমেন এম্পাওয়ারমেন্টে, হাউ, এই যে এখানে দেয়া আছে। এবার বলেন, তাড়াতাড়ি ফাস্টার আনসার দিবেন কুইজের মতো। ভালো করলে, আজকের কুইজে ভালো করলে পুরস্কারও দিতে পারি। হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাড়াতাড়ি বলেন। এখানে একটা মজার ব্যাপার আছে, 1 2 1 2 1 2 এরকম পড়বে আমি জানি। গ্রেট মাসুম, মাসুম জিতছে এই কুইজে, দুইটাই কারেক্ট। একটু আগে বলছি আপনাদেরকে যে দ্যাট আপনি চাইলে উজ্জ্ব করতে পারবেন, নো থাকলে সেইট থাকলে। ভেরি গুড মাসুম। পরেরটা কোনটা কারেক্ট বলেন? শুভ এবার মানে মনে করছে আগের মতো এটা আমি দুইটাই কারেক্ট দিব। প্রথমটা কারেক্ট, দ্বিতীয়টা কারেক্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ ওখানে দ্যাট আপনি কখন উজ্জ্ব করতে পারবেন এটা বলছি। দ্যাট যখন সেন্টেন্সের সাবজেক্ট, নমিনাল ক্লজ, নমিনাল দ্যাট ক্লজ, তখন তো আপনি দ্যাট উড়াইতেই পারবেন না, তাহলে তো এটা সেন্টেন্স কখনো সেন্টেন্সের সাবজেক্ট হবে না। এটা কি নাউন ক্লজ হইতে হবে, দ্যাট যুক্ত করতে হবে। চালাকি করতে চেয়েছিলেন। পরেরটা যান, বলেন কোনটা কারেক্ট। আচ্ছা বলেন, বুঝছি শুভ, এবার এটা বলেন, এটা পারলে আপনার গুনা মাফ। বলেন, একজনের আনসারও এখনো হয় নাই, মজার ব্যাপার। এই যে গ্রেট তানজিন, একজন বলছে 1 2 3 তিনটাই কারেক্ট, আর তানজিন হচ্ছে এখানে আবার জিতছে। তানজিন অবশ্য ভালো রেসপন্স দিচ্ছে, ভেরি গুড তানজিন। একটাও কারেক্ট না এখানে। কেউ বলতে পারবেন? একজন সাহসী হাত তোলেন, আচ্ছা তানজিনই তোলেন। তানজিনে আমি আনমিউট করতেছি, আপনি বলবেন যে তিনোটা কেন কারেক্ট না, তাহলে বাকি সবাই শিখে যাবে। তানজিন কই, আমি তো পাইতেছি না আপনারে।
হ্যাঁ, আনমিউট করা হয়েছে তানজিন, বলেন কেন, কেন আপনি এই অ্যান্সার দিলেন, এই বিধ্বংসী অ্যান্সার, একটাও কারেক্ট না। এখানে সাবজেক্ট যেটা আছে সেটা দুই দিকের সাবজেক্টটা ম্যাচ করছে না। না, আপনি প্রথমটা বলেন, প্রথমটা কেন ইনকারেক্ট? It surprised me that any jumping of the fear. হ্যাঁ, কি সমস্যা এখানে? এখানে সাবজেক্টটা ভিন্ন, মানে দ্যাট দিয়ে যে ক্লজটা তৈরি হয়েছে ওইটার সাবজেক্টটা আবার হচ্ছে যে এদিকে ইট সারপ্রাইজড মি এটার ভিন্ন। একটা মিনিট লাইন থাকেন, তাহলে আপনি একটা কাজ করেন, ইয়ে নিয়ে আসেন, ভাগ করে খাওয়া যাবে। হ্যাঁ, এবার বলেন, সরি একটু একজন আসছিল তো, আমার প্রথম সেন্টেন্সটা বলেন, কি বলছেন, কেন কারেক্ট না? ইট সারপ্রাইজড মি আর হচ্ছে যে দ্যাট এনি জাম্পিং অফ দ্য ফিয়ার, এই দুইটার সাবজেক্টটা ভিন্ন, দুইজনকে মানে মিনিংটা একই জনকে বোঝাচ্ছে না। এটা কারণ না, কারণ হচ্ছে যে এই যে এটা ইট সারপ্রাইজ মি একটা সেন্টেন্স শেষ, এখন আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ হইতে গেলে এটার ক্লজ মার্কার এটা, এটা সাবজেক্ট। এই যে এটা নন ফাইনাইট ভার্ব, এটা তো একটা ফাইনাইট ভার্ব লাগবে, ওয়াজ জাম্পিং এ তখন শুদ্ধ হইতো। বুঝা গেছে? কারণ আপনি যখন দুইটা ক্লজ হইলে দুইটারই, বা ক্লজ হোক আর সাবজেক্ট সেন্টেন্স হোক, দুইটারই কি লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে। এখানে ফাইনাইট ভার্ব না, এই জন্য অশুদ্ধ। ইট সারপ্রাইজড মি এনি জাম্পিং অফ দ্য, এটা এটা যদি বুঝেন এটাও বুঝছেন, আবার এখানে মাঝখানে ক্লজ মার্কারও নাই। তারপরে ইট সারপ্রাইজ মি দ্যাট এনি জাম্পিং অফ দ্য, এটা তো সেম জিনিস হয়ে গেল। আচ্ছা, তাহলে দুইটা বুঝলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ তানজিন। আচ্ছা, পরে আসেন, এটা বলেন, ফ্রেজ হয়ে গেছে, কিন্তু ফ্রেজ হইলেও ফ্রেজ হইতে গেলে ওটার অর্থবোধক হইতে হবে, এখানে তো অর্থ দিচ্ছে না, বেসিক স্ট্রাকচারে ঝামেলা। না বুঝলে আবার জিজ্ঞেস করতে পারেন জাহিদ, যদি না বুঝেন। দ্যাট লাইব্রেরি ইজ ক্লোজড, পুরাটা সেন্টেন্সের সাবজেক্ট। ইজ লাইকলি মানে মনে হচ্ছে লাইব্রেরি বন্ধ। ইজ লাইকলি দ্যাট দ্য লাইব্রেরি ইজ ক্লোজড, এটা সেন্টেন্সের স্ট্রাকচারই হয় নাই। কেন হয় নাই? দ্যাট দ্য লাইব্রেরি ইজ ক্লোজড ইজ ইজ লাইকলি দ্যাট, তাহলে একটা কোশ্চেন মার্ক হইতো বা কিছু একটা হইতো, সেটাও হয় নাই। তারপরে এখানে কোশ্চেন মার্ক হলে ইজ ইট লাইকলি দ্যাট, এরকম কিছু হইতো, তাও হয় নাই, মানে সাবজেক্টও নাই, ওটা তো অবজেক্ট হিসেবে কাজ করতো। এখানে বলেন হার এক্সপ্লেনেশন ওয়াজ হোয়াট হি সেইড, হার এক্সপ্লেনেশন হোয়াট হি ওয়াজ হি সেইড হার এক্সপ্লেনেশন ওয়াজ, কোনটা শুদ্ধ? এটা সোজা, এটা সবাই পারবেন, এটা বলার দরকার নাই। আনসার বলেন, আনসার, এটা টেস্ট। তানজিন আর মাসুম এখন আগায় আছে, আমার মনে আছে, বলতে থাকেন, এটা আনসার বলেন। এটা হইলে কি হইতো? এটা এটা কেউ বলতে পারবেন? আচ্ছা, বলার দরকার নাই যদি না পারেন। এটা দ্যাট হবে কেন? দ্যাট ডায়মন্ডস আর ফর্ম অফ কার্বন, পুরাটা সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে এখানে কোনো ক্লজ মার্কার নাই। আর এখানে হচ্ছে যে ওয়েন ডায়মন্ডস হইলে, ওয়েন ডায়মন্ডস আর ফর্ম অফ কার্বন না, এটা একটা কি বলতেছে, স্টেটমেন্ট দিচ্ছে, এখানে ওয়েন এর দরকার নাই। যেন ওয়েন ডায়মন্ডস আর ফর্ম অফ কার্বন হ্যাজ বিন নোন, কখন ডায়মন্ডস ফর্ম অফ কার্বন, এটা তো আমরা বলবো না, আমরা বলবো যে ডায়মন্ড যে একটা কার্বনের একটা ফর্ম, আর একটা ফর্ম, মানে উচ্চ তাপমাত্রা ইয়া দিলে, ওটা তো আপনারা জানেন যারা সায়েন্সের, যে কার্বন থেকেই কি হয়, হীরা তৈরি হয়। তো এই জন্য এখানে হোয়েন ইয়া না, মানে হবে না, আর এটা তো অ্যাডজেক্টিভ ক্লজের জিনিস, তো এই জন্য আনসার হবে এটা। পরেরটা বলেন, কেউ ভুল আনসার দিছেন এরকম আছেন? নাই, ও বাবা, ভুল আনসার তো দিছে কে? এটা তার নাম বলবো না, সমস্যা নাই, ভুল আনসার দিছেন। এখানে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ করাচ্ছিও না, কিন্তু আপনি ভুল আনসার কেন দিলেন? কেন এটা হবে না এটা দেখি আমরা। ডায়মন্ডস হুইচ আর ফর্ম অফ কার্বন, এই যে হ্যাজ বিন আছে দেখছেন, এই যে এটা ডায়মন্ডস আছে, এটা তো তাহলে হ্যাভ হইতো, ঠিক না? যারা ডি দিছেন বলেন, এটা বলেন। নট, ইট ইজ পারহাপস নট সারপ্রাইজিং, ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখন আমার কি লাগবে? একটা ক্লজ লাগবে। দ্যাট ওয়ার শক্ত আর হবে না, ইউ হবে না, এখানে ক্লজ মার্কার নাই, তাহলে দ্যাট ইউ ওয়ার শকড। এ সবাই এক বাক্যে পারছেন এটা। পরেরটা, প্রথমটার আনসার যে কারণে হয়েছে, এটারও আনসার একই একই জিনিস হবে। বলেন, সবাই পারছেন, কেউ ভুল করেন নাই, সুতরাং পরেরটা। এই দেখেন এই অংশটা, দ্য ফ্যাক্ট, দ্য নিউজ, দ্য ট্রুথ, এগুলা থাকলে বুঝেই নিবেন যে এটা হচ্ছে অ্যাপোজিটিভ। দ্য ফ্যাক্ট দ্যাট মানি অর্ডারস ক্যান ইউজুয়ালি বি ক্যাশড, এই পুরাটা এটা হচ্ছে যে এটার অ্যাপোজিটিভ, তাহলে এটা আনসার কোনটা? বি, সবাই পারছেন। পরেরটা, হ্যাজ বিন আছে মানে হচ্ছে আপনার পুরাটা সেন্টেন্সের সাবজেক্ট লাগবে, তাহলে সাবজেক্ট হইতে গেলে তারে যেহেতু এখানে ক্লজ করতেছি আমরা, নিশ্চিত এখানে ক্লজের কিছু হবে, তাহলে হুইচ
নাকি দ্যাট হবে? নমিনাল দ্যাট ক্লজ, হুইচ দিয়ে আমরা করি না। দ্যাট রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, দ্যাট রোড অ্যাক্সিডেন্ট ইনক্রিজেস ইন বাংলাদেশ, এটা সবাই পারছেন। পরেরটা, ভেরি গুড। পরেরটা, ভেরি গুড। লাস্ট, ওইটাই দিয়ে লাস্ট ছিল না? এবার আমি কিছু মানে বাসায় দেখার জন্য আপনাদেরকে কিছু কাজ দিয়ে দিছি এখানে, হ্যাঁ। এই দেখেন, প্রথমে একটা সেন্টেন্স, আবার সেন্টেন্স, এটা দ্যাট দিয়ে কিভাবে যুক্ত করছি দেখবেন। আবার আরেকটা, এখানে দুইটাই হয়, এগুলো বাসায় দেখার জন্য। এবার আমরা একটু পরে ট্রান্সলেশনে যাবো। অ্যাডজেক্টিভ ফ্রেজের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, সংখ্যাটা সবাই দেখেন, না বুঝলে জিজ্ঞেস করেন তাহলে বুঝাবো, আর যদি কেউ কিছু না বলেন তাহলে আমি বুঝবো যে আপনারা অ্যাডজেক্টিভ ফ্রেজের সংজ্ঞা বুঝছেন। এটা গত ক্লাসের কন্টেন্ট, ধরে নিলাম সবাই বুঝছেন। এবার এটা বুঝলে এটাও বুঝবেন যে আমরা বলছি যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, গোল্ডেন ক্রাউন, কিন্তু এ ক্রাউন মেড অফ গোল্ড, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, নাউনের পরে বসে। এগুলা সব গত ক্লাসে দেখানো হয়েছে, মনে আছে? এই যে গাজা বা চুকনগর দিয়ে দেখানো হয়েছে গত ক্লাসে। চুকনগর হ্যাজ বিকাম এ ডেজার্টেড ভিলেজ। কিরকম ভিলেজ? ডেজার্টেড, অ্যাডজেক্টিভ, উইদাউট এনি ইনহেবিটেন্টস, সেম কথা কিন্তু প্লেসের পরে গেছে। ব্ল্যাঙ্ক মেসেজ, মেসেজ উইথ নো রাইটিং অন ইট, গত ক্লাসের জিনিস। সেম, দ্য বুক অন দ্য টেবল, সেম, উইথ এ ভেল অফ বিউটি, মনে আছে নিশ্চয়ই? মনে আছে? মনে থাকলে এবার আমরা অ্যাডজেক্টিভ ক্লজে যাই। অ্যাডজেক্টিভ ক্লজের ফ্রেজের মতো অ্যাডজেক্টিভ ক্লজও নাউনের পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে বাক্যকে ট্রেনের মতো করে লম্বা করা যায়। সুতরাং আপনি যখন ডেইলি স্টার বা পৃথিবীর যে কোনো পত্রিকায় যখনই দেখেন যে পুরা লম্বা লম্বা সেন্টেন্স দিবে, হয় পার্টিসিপল ফ্রেজ নাইলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, দেখবেন এটা দিয়ে লম্বা করে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা আইডেন্টিফাই করতে শিখি। দেখেন, ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ড গত ক্লাসে দেখানো হয়েছে, তাহলে ব্ল্যাঙ্কে আমরা লিখছি এ মেসেজ উইথ নো রাইটিং অন ইট, এটাই ব্ল্যাঙ্ক। এরপরে এটা একটা সেন্টেন্স হইছে, হি সেন্ড মি এ মেসেজ উইথ নো রাইটিং অন ইট। তারপরে এখন আমরা এটার ক্লজ বানাই ফেলছি, হি সেন্ড মি এ মেসেজ দ্যাট হ্যাড নো রাইটিং অন ইট। বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন? এটা কেউ না বুঝলে বলেন। প্রথমে ছিল ওয়ার্ড, ক্লজ, সরি ফ্রেজ, সেন্টেন্স, ক্লজ, আবার কালারফুল ওয়ার্ড, a colorful painting, phrase, sentence, she admired a painting which was colorful, এই যে clause, complex sentence and clause. Noisy word, a noisy street, they avoid a noisy street where it was, they avoid a street where it was noisy. এটা স্ট্রিট সম্পর্কে তথ্য দিচ্ছে। where দেখে মনে করিয়েন না যে এটা আবার অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব হলে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে পাইতেন। আবার ফ্রেন্ডলি, এ ফ্রেন্ডলি ডগ, ফ্রেজ মানে এটা কিন্তু নাউন ফ্রেজ এখন। তাহলে দে পেটেড এ ডগ হুইচ হু ওয়াজ ফ্রেন্ডলি, আবার এটার হুইচও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এবার একটু লম্বা ও আলাদা উদাহরণ, হুইচ ডিরেক্ট না দিয়ে আমরা অফ হুইচ, অ্যাবাউট হুইচ এগুলো দিতে পারি। যেমন ফ্যাসিনেটিং, এ ফ্যাসিনেটিং ডকুমেন্টারি, দে ওয়াচ এ ডকুমেন্টারি অ্যাবাউট হুইচ, দেখছেন এটাও অ্যাডজেক্টিভ ক্লজ। They, about which they found fascinating information. They watched a documentary about which they found, যেটা সম্পর্কে তারা ফ্যাসিনেটিং ইনফরমেশন পাইছে। আবার অ্যাডভেঞ্চারাস, অ্যান অ্যাডভেঞ্চারাস জার্নি। তাহলে দেখেন ডিউরিং হুইচ, ডিউরিং আছে একটা প্রিপোজিশন যোগ হয়ে তারপরে ক্লজ মার্কার। তাহলে দে এম্বার্ক অন আ জার্নি ডিউরিং হুইচ দে এনকাউন্টার্ড মেনি অ্যাডভেঞ্চারাস এক্সপেরিয়েন্সেস। তাহলে এতক্ষণ আপনারা দেখলেন শুধু হুইচ, শুধু দ্যাট, এখন দেখতেছেন প্রিপোজিশন যোগ করে দ্যাট করে সেন্টেন্স লেখা যায়। দেখেন এইভাবে সেন্টেন্স লিখে শিখতে হবে, এই জন্য অনেক উদাহরণ দেওয়া হচ্ছে। এবার এই উদাহরণগুলো গত ক্লাসে দেওয়া হয়েছে, সব উদাহরণ একবার চোখ বুলান, নিশ্চয়ই মনে আছে। এবার অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার কোনগুলা, গত ক্লাসে আমরা ক্লজ মার্কারের কথা বলি নাই। হু, হুজ, সব কি রিলেটিভ প্রোনাউন এগুলা। তারপর এটা ছাড়া দ্যাটও আছে, দ্যাট, ওয়েন, ওয়্যার আছে। ওয়েন, ওয়্যার রিলেটিভ প্রোনাউন, সমস্যা নেই। অল রিলেটিভ প্রোনাউন্স আর adjective clause markers with that. এখন আমি যাইতে থাকবো, আপনারা খালি উদাহরণ এগুলো পড়তে থাকবেন। দেখেন পড়েন, প্রত্যেকটা ক্লজ মার্কার দিয়ে এখানে উদাহরণ আছে। আমি একবার সোজা উদাহরণ লিখতে পারতাম, আপনারা তো এখন সোজা বয়স নাই, বয়স হয়েছে না আপনাদের, এই জন্য একটু
একটু লম্বা, একটু চিন্তার ব্যাপার আছে। দেখলে পরে এটা দেখেন, এগুলো আসলে বাসায় দেখার জন্য দিছি। গত ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ তো করেই ফেলছি। এটা একটু বড় উদাহরণ। আফটার ক্লাইম্বিং অন দ্য টপ অফ দ্য মাউন্টেন হুইচ ওয়াজ কভার্ড ইন থিক ফগ, মানে মোটা ফগ। মোটা ফগ মানে কি? থিক ফগ মানে হচ্ছে যে কুয়াশা। কুয়াশা তো আর মোটা হয় না, কি ভারী কুয়াশা। ওই যে অনুবাদ করার সময় তখন বলবেন আর কি, দে ওয়ার রিওয়ার্ডেড উইথ আ ব্রেথ টেকিং ভিউ অফ দ্য ভ্যালি বিলো। ঘন কুয়াশা। এই তো চমৎকার, আপনারা আমার চেয়ে ভালো পারেন, দেখছেন? এই উদাহরণগুলো বাসায় দেখবেন, একটু বড় বড় উদাহরণ দিছি যেন একটু চিন্তা করতে পারেন। মানে সোজা উদাহরণ তো আমি দিতে পারতাম, ইট ইজ আই হু অ্যাম আ গুড বয়, এই টাইপের উদাহরণ তো শেখার বয়স আপনাদের নাই। তাও অনেকে এখনো এটাই মানে মানে এটা দিয়ে শেখানো উচিত, কিন্তু এটা দিয়ে শিখে তো আপনারা ফেলছেনই। দেখছেন? এগুলো বাসায় দেখবেন। এবার আসেন রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ। এটা এক্সপ্লেনেশন আমি দিয়ে দিছি, এটাও খুব বেশি বলার কিছু নাই। আপনি যদি এখানে কমা দিতেন তাহলে এটা নন রেস্ট্রিকটিভ হয়ে যেত, মানে এটা বাদ দিলেও সেন্টেন্স হবে, এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন না, এটা দিয়ে নন রেস্ট্রিকটিভ বোঝায়। আবার এট দ্য সেম টাইম মনে রাখেন দ্যাট এর আগে এরকম কমা ইউজ করা যায় না অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে, এটা ভুল হবে, সেন্টেন্সই হবে না। তাহলে দ্য কার দ্যাট আই বট ইয়েস্টারডে ইজ অলরেডি ইন দ্য শপ ফর রিপেয়ার্স। তাহলে আমি মনে করতেছি যে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দ্য কার ইজ অলরেডি ইন দ্য শপ ফর রিপেয়ার্স। কোন কার? যেটা আমি গতকাল কিনেছি, এই জন্য এটা আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে করতেছি, এই জন্য এটা কমা দিই নাই, নন রেস্ট্রিকটিভ করি নাই, এটা রেস্ট্রিকটিভ করে ফেলছি। রেস্ট্রিক্ট করা, কমা দেয়া মানে ছেড়ে দেয়া। তাহলে দেখেন নন রেস্ট্রিকটিভ, মাই ফ্রেন্ডস কার ব্রোক ডাউন অন দ্য হাইওয়ে, ব্যাখ্যা এখানে দেয়া আছে, এটা বাসায় দেখবেন, আমি মুখে বলে দিচ্ছি। হুইচ ইজ ব্লু, হুইচ ইজ ব্লু এটা না দিলেও চলবে। আপনার বন্ধুর কার ব্লু নাকি লাল এটা আপনার না জানলেও চলবে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন না, এই জন্য নন রেস্ট্রিকটিভ। এই ছাড়া এরকম অনেক ক্ষেত্রে হয় যে আপনি ওই তথ্যটা যদি না দেন তাহলে কি হবে, ওই মানে মানুষ ভুল বুঝতে পারে, তখন এটা কমা না দিয়ে ইউজ করা হয়। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, মানে শিখতেই হবে ব্যাপারটা এরকম না। আপনি নন রেস্ট্রিকটিভও লিখতে পারেন, রেস্ট্রিকটিভও লিখতে পারেন। একটা উদাহরণ দেখেন, এই যে মুভির একটা উদাহরণ এখানে থাকার কথা, এই দেখেন, দ্য মুভি হুইচ ওয়াজ ডিরেক্টেড বাই স্টিভেন স্পিলবার্গ ওন সেভারাল অ্যাওয়ার্ডস। তাহলে আমি যদি বলি দ্য মুভি ওয়ান সেভারাল অ্যাওয়ার্ডস, তাহলে বোঝা যাচ্ছে না যে কোন। এটার জন্য আপনি চাইলে এটা যদি ইয়া করে দেন, রেস্ট্রিকটিভ করে দেন, তাহলে মানুষ বুঝবে যে স্টিভেনের যে মুভিটা সেটা হচ্ছে যে অনেকগুলো পুরস্কার পাইছে। এটা আমার উপরে, আমি কোনটা রেস্ট্রিকটিভ করবো নন রেস্ট্রিকটিভ করবো প্রয়োজন অনুযায়ী। এটা খুব বেশি মানে এটা রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ এই নাম দিয়ে আপনারা শিখতে হবে ব্যাপারটা মোটো এরকম না। তবে কিছু জায়গা আছে যেখানে আপনারা তথ্যটা দেওয়া দরকারি, তখন এটা নন রেস্ট্রিকটিভ করে দিবেন। আর না দেওয়ার দরকার থাকলে যেটা উঠাই দিলেও সেন্টেন্সের কোনো ক্ষতি হবে না, অর্থের কোনো ক্ষতি হবে না, মানুষ ভুল বুঝবে না, তখন কি করবেন? কমা দিয়ে দিবেন। তবে এখন হুইচের ক্ষেত্রে অলওয়েজ কমা বসে, আপনি দিলে তো তথ্যটা থাকতেছেই, সুতরাং এটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নাই, রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ। এবার আমরা দেখবো যে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করতে হয়। রিডিউসিং এর প্রথম শর্ত, মানে রিডিউস করা মানে হচ্ছে যে ক্লজ থেকে ফ্রেজে নেয়া। তো এটার প্রথম শর্ত হচ্ছে যে দুইটারই ক্লজের সাবজেক্ট সেম হইতে হবে। যদি সাবজেক্ট সেম না হয়, সাবজেক্ট ইকুয়াল টু না হয়, তখন রিডিউস করা যাবে না, তখন সেন্টেন্স ঘুরাই অন্যভাবে লিখতে হবে। তাহলে দেন পিপল হু আর লিভিং, কারা? পিপল ইন দ্য গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোন, যারা গ্লাসের তৈরি বাড়িতে থাকে তারা ঘরের মধ্যে আপনি স্টোন ছুড়বেন না, মানে পাথর মারবেন না। তাহলে হু আর লিভিং বাদ দেন পিপল লিভিং ইন আ গ্লাস হাউসে শুড নট থ্রো স্টোন, কোনো অসুবিধা নাই, সেন্টেন্স হবে। তাহলে ছোট হয়ে গেল। এই ছোটটা শিখতে হবে কেন? আপনাদের সামারি লিখতে হবে। ছোটটা শিখতে হবে কেন? আপনারা সুন্দর সেন্টেন্স লিখতে হবে। ছোটটা কেন শিখতে হবে? আপনি অনেকগুলো ইনফরমেশন একটা সিঙ্গেল সেন্টেন্সে দিতে গেলে এটা লাগবে। এরকম আমার এই অভ্যাস আছে, আপনারা যদি আমার ডেইলি স্টাইল লেখাগুলো দেখেন দেখবেন যে একটা সেন্টেন্স লিখছি 3 লাইন 4 লাইন, পুরো একটা প্যারাই শেষ একটা সেন্টেন্স দিয়ে। আগামী বোধহয় এই 11 তারিখের পর ঈদের আগেই আমার একটা আর্টিকেল আসবে, বলছি আপনাদেরকে বোধহয়, ওমেন্স আনপেইড কেয়ার ওয়ার্ক নিয়ে, ডেইলি স্টার ওপিনিয়নে। যারা ডেইলি স্টার নেন তারা তো দেখবেন, আর যারা ডেইলি স্টার নেন না তারা হচ্ছে অনলাইন থেকে পড়ে নেবেন, আমি শেয়ার করব লিংক। এখন কথা হচ্ছে যে এই আর্টিকেলটা কেন আপনার জন্য পড়া জরুরি, ওখানে আমি আইএলওর ডাটা ইউজ করছি, তারপরে কার ডাটা ইউজ করছি, অক্সফার্মের ডাটা ইউজ করছি,
বিআইডিএস আমার প্রতিষ্ঠানের ডাটা ইউজ করছি, বিবিএস এর ডাটা ইউজ করছি, সিপিডির ডাটা ইউজ করছি। যদি আনপেইড কেয়ার ওয়ার্ক নিয়ে কিছু আসে বা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়েও কিছু আসে, আপনি এটা কাজে লাগাইতে পারবেন, যেখানেই আসে লাগাই দিতে পারবেন। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই সোজা মুখস্থ। আমি যখন আর্টিকেলটা পাবলিশ হবে তখন দেখাই দিব যে জিডিপিতে তাদের অবদান কত। এটা নিয়ে আমরা একটা রচনা প্র্যাকটিস করবো। আমরা যখন রচনার ক্লাস করব, আমরা প্রথমেই করবো আনপেইড হাউস হোল্ড অ্যান্ড কেয়ার ওয়ার্ক, প্রথমেই বলছি, এটা মনে রাখেন। তাহলে এটা দেখাইলাম, দেখছেন এটা জিনিস। পরেরটা দেখেন, একই জিনিস, যদি হু লিভ না হয় লিভ হয় তাও কোনো সমস্যা নাই, এটা লিভিং হয়ে যাবে। আমি এবার পাস করতেছি ইয়াটা, আপনারা খেয়াল করেন যে মানে আপনারা না বুঝলে বলেন। দেখেন হুইচ ওয়াজ বাদ দিতে পারবেন, রিপোর্টের কথা বলতেছে, রিসার্চ রিপোর্ট। তাহলে এটারে রিসার্চ রিপোর্ট প্রেজেন্টেড ইন দ্য লাস্ট সেমিনার এভাবেও লেখা যায়। দ্য ম্যান যে হু ওয়াজ সে, দ্য ম্যান রেসপন্সিবল সেইড দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার হ্যাড হাই সল্ট কন্টেন্ট। দেখেন বুঝেন নাই, কেউ আসেন নাকি? এটা এইভাবে লেখা যাবে। না বুঝলে বলেন, আমি ব্যাখ্যা দিব। কেউ না বুঝলে কোনো অসুবিধা নাই, বলতে পারবেন, কোনো অসুবিধা নাই, 1-10 বার বুঝাই দিব। হিজ নেম হুইচ ইজ লুই আন contains a easy sound for the deep to pronounce, which is বাদ যাওয়া যায়। কোন নামের পরে আপনি যদি এটা কমা নাও দেন এখানে তাও হবে, সেন্টেন্স হবে, কোনো সমস্যা নেই। যদি আপনি হুইচ ইজ বাদ দেন, হার নেম লুই আন কন্টেইনস তাও শুদ্ধ, আবার কমা দিলেও শুদ্ধ। কোন নামের পরে আগে সেন্টেন্সে? আসিফ কোন সেন্টেন্স বলেন? দ্য ম্যানের পরে, ও আচ্ছা ম্যান এর পরে না, ম্যানের পরে কমা দেওয়া যাবে কি না? যাবে, চাইলে আপনি এটাও করতে পারবেন। দ্য বুকস দ্যাট আর অন দ্য টেবল, দ্যাট আর আপনি বাদ দিতে পারবেন, কারণ দ্যাট যে কথা, বুকস একই কথা। দেখেন দ্যাট আর বাদ। দ্য বুক অন দ্য টেবল বিলং টু ঐশী, সেম জিনিস। দেখেন দ্য উইন্ডো হুইচ ওভারলুকস দ্য গার্ডেন ইজ ব্রোকেন, মানে যেই উইন্ডোর ভিতর দিয়ে, জানালার ভিতর দিয়ে কি গার্ডেন, বাগান দেখা যায়। হুইচ ওভারলুকস, দ্য উইন্ডোর কথা বলছে। হুইচ ওভারলুকড আপনি কি করতে হবে? নন ফাইনাইট করে ফেলতে হবে। নন ফাইনাইট কেমনে করে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখেন বেসিক্যালি রিডিউস আমরা করি কখন? দুইটা সাবজেক্ট একই থাকলে একটারে ভার্বের নন ফাইনাইট করে ফেলি। এখন কথা হচ্ছে কিভাবে অনুবাদ করবেন। এবার একটু নৈরাচুরা বসেন, এবার আমরা অনুবাদ করব। এই যে আমরা ডেইলি স্টারের যে আর্টিকেলটা অনুবাদ করছি সেটা এখানে উদাহরণ হিসেবে নিয়ে আসব। প্রথমে আমরা করব যে অ্যাপোজিটিভ কিভাবে ট্রান্সলেট করে। এই যে এই ডেইলি স্টারের এই আর্টিকেলে অ্যাপোজিটিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আসেন, এই সেন্টেন্সের কথা মনে আছে? দ্য সৌদিজ, ইজিপ্ট, জর্দান, লং স্ট্যান্ডিং ইউএস অ্যালিজ ইন দ্য রিজিয়ন ডু নট ওয়ান্ট অ্যান এসকেলেশন অফ দ্য ক্রাইসিস। মনে রাখেন যে আপনি এখানে কমার পরিবর্তে এম ড্যাশ ইউজ করতে পারবেন। এম ড্যাশ, ছোটটারে বলে এন ড্যাশ, আর বড়টারে বলে কি? এম ড্যাশ। এম এমনি হাইপেন হইলে আগে পরে দেন, কিন্তু কোনো ইয়া থাকবে না। দেখেন ধরেন হার্ট ব্রোকেন, হার্ট ব্রোকেন তো আর একসাথে হয়। ধরেন আমি কি বলতে চাই, 3 ডে ভিজিট, 3 ডে। এই যে 3 ডে ভিজিটের এই হাইপেনটা কিন্তু হচ্ছে যে একটার সাথে একটা লাগানো, মানে এই আর এম ড্যাশের আগে পরে কিন্তু স্পেস থাকবে। এই যে স্পেস, এই স্পেস, এম ড্যাশ আপনি এরকম লাগাই দিতে পারবেন না, তাহলে তো কিন্তু হাইপেনের মতো বুঝাবে। তাহলে the Saudis, Egypt and Jordan, long-standing US allies in the region, do not want an escalation of the crisis. তাহলে এই জিনিসটা সৌদি, ইজিপ্ট and জর্দান যে ইউএস এর দীর্ঘদিনের মিত্র এই অঞ্চলে সে, তাহলে এটা অ্যাপোজিটিভ। তাহলে অনুবাদ করার সময় অ্যাপোজিটিভকে আগে নিয়ে অনুবাদ করলে আপনার অনুবাদে কাটাকাটি কম হবে। এই যে এটার আগে নিয়ে অনুবাদ করেন, এই দেখেন আমি অনুবাদ করে দিছি, যদিও দেখানো উচিত হয় না, আচ্ছা দেখাই দিই। দ্য সৌদিজ, ইজিপ্ট অ্যান্ড জর্দান, এই যে লং স্ট্যান্ডিং, তাহলে এই অঞ্চলে ইন দ্য রিজিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র, লং স্ট্যান্ডিং দীর্ঘদিনের মিত্র, অ্যালিজ, তাহলে ইউএস অ্যালিজ বলছে না, এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র। তাহলে কে কে? সৌদি, মিশর আর জর্দান। দেখছেন কি চায় না? ডু নট ওয়ান্ট এন এসকেলেশন অফ দ্য ক্রাইসিস, তারা চায় না এই অঞ্চলে কি ডু নট ওয়ান্ট, চায় না, কি চায় না? বাড়তে দিতে। এসকেলেশন মানে বৃদ্ধি, মানে এই সংকটের বৃদ্ধি চায় না তারা, বা সংকট বাড়তে দিতে চায় না। এটারে অনুবাদ করব কিভাবে? চায় না সংকট আরে বাড়ুক, অথবা সংকট বাড়তে দিতে চায় না। তাহলে পুরো সেন্টেন্সটা যদি আমরা একসাথে করি, এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আর জর্দান চায় না সংকট আরো বাড়ুক বা সংকট বাড়তে দিতে চায় না। তাইলে এখন এখান থেকে আমার লার্নিং কি?
লার্নিংটা হচ্ছে লং স্ট্যান্ডিং অ্যালিজ, যখন অ্যাপোজিটিভ থাকবে এই অ্যাপোজিটিভরে যদি আমি পরীক্ষার হলে আগে নিয়ে অনুবাদ করি তাহলে আমি অনুবাদ তাড়াতাড়ি করতে পারবো, মানে চিন্তা করার কিছু নাই। একটা গেল। এবার আসেন ট্রান্সলেটিং ফ্রেজ এট দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স। কোনো সেন্টেন্সের প্রথমে যদি ফ্রেজ থাকে এবং কমা দিয়ে শেষ হয়, আপনার প্রথম কাজ হচ্ছে যে এটাকে আগে অনুবাদ করা। আমরা ওই যে ইয়ার ক্লাসে বলছিলাম 2 নাম্বার ক্লাসে, আগে অনুবাদ করে নিবেন এটাকে। উদাহরণ, instead of attacking the Houthis and arming Israel, the US administration should now focus on salvaging its own reputation and legacy. এখন দেখেন তাহলে আপনি প্রথমে এটার অনুবাদ করেন, সরি আমি তো দেখাই ফেলাই দিছি। দেন ইনস্টিড অফ অ্যাটাকিং হুতিজ এন্ড আর্মিং ইসরায়েল, বলেন এটা কি হবে অনুবাদ, লিখেন সবাই। ইউএস এর কি উচিত? ইউএস এর উচিত হচ্ছে ইউএস প্রশাসনের উচিত নাও ফোকাস অন, কিসের উপর ফোকাস করা? স্যালভেজিং ইটস ওন রিপুটেশন এন্ড লিগেসি। মানে কি? তার সুনাম ও নেতৃত্ব রক্ষার ব্যাপারে কি করতে হবে? ফোকাস করতে হবে, মানে জোর দিতে হবে। কিন্তু আমার প্রথম সেন্টেন্সটা আমার অনুবাদ, প্রথম ফ্রেজটা আমার অনুবাদ করা জরুরি। তাহলে প্রথম ফ্রেজের অনুবাদ কি হবে? লিখেন সবাই। ইনস্টিড অফ মানে পরিবর্তে, কিসের পরিবর্তে? আক্রমণ। কাকে আক্রমণ? হুতিদেরকে আক্রমণ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করার পরিবর্তে, ঠিক আছে, অস্ত্র সরবরাহের পরিবর্তে হইছে, মাসুমও হইছে, শান্তনু হইছে, গুড, ভেরি গুড। তাহলে দেখেন হুতিদের আক্রমণ ও ইসরায়েলকে সশস্ত্র সহায়তা করার পরিবর্তে বা সশস্ত্র সহায়তা না করে ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের উচিত কি ফোকাস করা? এটা লিখেন তো সবাই। ইউএস প্রশাসনের উচিত কি? উচিত তাদের স্যালভেজিং, রক্ষা করা। কি রক্ষা করবে? ইটস ওন রিপুটেশন, এটা সুনাম, এবং লিগেসি, এখানে নেতৃত্ব বুঝাচ্ছে আর কি। লিগেসি আমরা নেতৃত্ব অনুবাদ করতে চাইতেছি এখানে, মানে ওই যে পুরো আর্টিকেলটা পড়লে বুঝবেন যে এখানে নেতৃত্বটা সবচেয়ে ভালো যায় আর কি। এই দেখেন এটার অনুবাদ, মার্কিন প্রশাসন এখন উচিত নিজের সুনাম ও নেতৃত্ব রক্ষা করার ব্যাপারে জোর দেয়া। তাহলে দ্য ইনস্টিড অফ অ্যাটাকিং পুরাটা একসাথে দেখেন। কেউ আছেন এরকম বুঝেন নাই যে? তাহলে আমরা দুইটা অনুবাদ দেখছি, একটা হচ্ছে যে কিভাবে অ্যাপোজিটিভ অনুবাদ করে, আবার কিভাবে সেন্টেন্সের প্রথমে যদি ফ্রেজ থাকে কমা দিয়ে সেটাকে কিভাবে অনুবাদ করে এবং প্রথমে অনুবাদ করতে হয়। অ্যাপোজিটিভ থাকলে আপনি প্রথমে অনুবাদ করবেন, এইগুলা থাকলেও প্রথমে অনুবাদ করবেন। আশা করি ক্লিয়ার। এবার দেখেন ট্রান্সলেটিং অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এই সেন্টেন্সটা পড়েন সবাই। অ্যাডজেক্টিভ ক্লজ যেখানেই দেখতেছেন এম ড্যাশ, সেটা কমা ইউজ করা যাবে। আমি এখানে স্পেস দিই নাই, এম ড্যাশের আগে পরে কিন্তু স্পেস হবে, এখানে স্পেস হবে, স্পেস। এই যে এম ড্যাশ, এটাই কমা ধরেন কমা, এবং এটাই অ্যাডজেক্টিভ ক্লজ, এই যে ক্লজ মার্কার। সবাই পড়েন সেন্টেন্সটা, এটা আমরা করছেন আগে। তাহলে বলেন এখানে আমরা প্রথমে কোনটা অনুবাদ করব? এখানে দুইটাই আগে অনুবাদ করা যায়, সমস্যা নাই, কিন্তু আপনি চাইলে এটা প্রথমে নিতে পারবেন, সেটা ঠিক আছে। এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজের আগে আপনি অ্যাডজেক্টিভ ক্লজটা আগে বাদ দেন। মনে করেন সেন্টেন্স কি আসলে, এই যে এইটা অংশটা সেন্টেন্স আর এটা সেন্টেন্স, দেখছেন? নেতানিয়াহু সিজ দ্য কমপ্লিট ডেমোলিশন অফ গাজা এন্ড ইটস সাবসিকুয়েন্ট টেক ওভার বাই ইসরায়েল as his only means to save his career। এই অংশটার আমরা অনুবাদ করবো, এটা একটা সিম্পল সেন্টেন্স। এই যে এটা আমরা আলাদা করে ফেলছি দেখেন। তাহলে এটার অনুবাদ করার চেষ্টা করেন, একটা সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। নেতানিয়াহু সিস, দেখছে, মানে দেখছে বলতে এখানে মানে প্রেজেন্ট টেন্সের অর্থে দেখছে, দেখেছে না কিন্তু দেখছে। নেতানিয়াহু কি দেখছে? তো কমপ্লিট ডেমোলিশন অফ গাজা মানে কি? গাজাকে পুরোপুরি ধ্বংস। তাহলে দেখছে আমরা ভার্ব যেহেতু বাংলা বাক্যে পরে যাবে তাহলে পরে দিব। তাহলে নেতানিয়াহু গাজাকে পুরোপুরি ধ্বংস, এবং ইটস সাবসিকুয়েন্ট মানে কি? পরবর্তী, পরবর্তী। টেক ওভার মানে কি? দখল নেয়া, টেক ওভার বা ইসরায়েল মানে পরবর্তীতে এর দখল নেয়াকে অ্যাজ ইজ ওনলি মিনস টু সেভ হিজ ক্যারিয়ার দেখছে। তাহলে নেতানিয়াহু গাজার পুরোপুরি ধ্বংস ও এটার পরবর্তীতে এটার দখল নেয়াকে অ্যাজ হিজ ওনলি মিনস, তার একমাত্র, মিনস মানে এখানে উপায়, মিনসের একটা অর্থ কিন্তু উপায়, একমাত্র উপায়, টু সেভ হিজ ক্যারিয়ার, তার দখল নেয়াকে নিজের ক্যারিয়ার বাঁচানোর একমাত্র উপায় হিসেবে, নিজের ক্যারিয়ার বাঁচানোর, হিজ অনলি মিনস টু সেভ হিজ ক্যারিয়ার, নিজের ক্যারিয়ার বাঁচানোর একমাত্র উপায় হিসেবে দেখছে। এই যে তাহলে এখান থেকে আমার লার্নিং কি? লার্নিংটা হচ্ছে যে আমি ভার্বের শেষে নিয়ে যাব, কারণ বাংলা বাক্যে ভার্ব শেষে থাকে। এটার ইয়াটা অর্থটা লিখতে পারবেন আপনারা? কেউ লিখছেন এই পর্যন্ত? দেখি কেউ পাঠাইছেন নাকি? কি উজ্জ্ব
অ্যাজ এর পরে কি ইট উজ্জ কেন থাকবে? এটা তো ইয়া না, এটা তো আপনার সেন্টেন্স না, এটা তো একটা অ্যাডভার্বিয়াল। ওই অ্যাজ তো অন্য অ্যাজ, এই যে এটা এটা অ্যাজ ক্লজ মার্কার নিজেও সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এটার অর্থটা দেখেন, নেতানিয়াহু গাজাকে, গাজার আগে চন্দ্রবিন্দু হবে, পুরোপুরি ধ্বংস পরবর্তী দখল নেয়াকে নিজের ক্যারিয়ার বাঁচানোর একমাত্র উপায় হিসেবে দেখছে। এই অনুবাদটা আপনারা করছেন অলরেডি, বাড়ি কাজ দেওয়া হয়েছে। এখন এখন এটার সাথে এটা লাগাবো, এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, as has been made evident, যা প্রমাণিত হয়েছে by his outright refusal of US ambition to a state solution post the Gaza war। গাজা ওয়ারের পরে টু স্টেট সলিউশন, টু স্টেট সলিউশন কি? গাজা যুদ্ধ উল্টা দিক থেকে অনুবাদ করতে হবে, তাহলে উল্টা দিক থেকে অনুবাদ করে আসেন পোস্ট দা গাজা ওয়ার। তাহলে গাজা ওয়ার বা গাজা যুদ্ধের পরে মার্কিন কল্পিত, এনভিশনড মানে এখানে কল্পিত, টু স্টেট সলিউশন, টু স্টেট মানে দ্বিরাষ্ট্র, দুইটা রাষ্ট্র, টু স্টেট সলিউশন সমাধানে, এই যে টু স্টেট ইউএস এনভিশন টু স্টেট সলিউশন, তাহলে পেছন থেকে আমি অনুবাদ করে আসতেছি, দেখেন উল্টা দিক থেকে অনুবাদ। পোস্ট গাজা ওয়ার, গাজা যুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র কল্পিত দ্বিরাষ্ট্র সমাধানে হিজ রিফিউজাল, হিজ আউটরাইট রিফিউজাল, তার প্রত্যাখ্যানে, অব আছে দেখেন, স্পষ্ট হয়ে উঠেছে, অ্যাজ হ্যাজ বিন মেড এভিডেন্ট, এভিডেন্ট মানে স্পষ্ট। তার উল্টা দিক থেকে অনুবাদ করলে এভাবে হবে, যেহেতু একটা ইয়া আছে এটাতে আমরা যা করতে পারি অনুবাদ, যেহেতু রিলেটিভ ক্লজ, যে, যা, যিনি, যখন, যখন, তাহলে যা গাজা যুদ্ধের পরে মার্কিন কল্পিত দ্বিরাষ্ট্র সমাধানে তার প্রত্যাখ্যান থেকে স্পষ্ট হয়ে উঠেছে। কোনটা প্রত্যাখ্যান থেকে স্পষ্ট হয়েছে? সে যে গাজাকে পুরোপুরি ধ্বংস করতে চায় এবং তার ক্যারিয়ার বাঁচানোর একমাত্র উপায় হিসেবে নিতে চায়, এটাই স্পষ্ট হয়ে উঠেছে। তাহলে এটা যদি আমরা একসাথে, আগে এই অনুবাদটা দেখেন সবাই, দেখছেন? এবার দেখেন একসাথে লিখলে কি হবে, নেতানিয়াহু গাজাকে পুরোপুরি ধ্বংস পরবর্তীতে দখল নেয়াকে নিজের ক্যারিয়ার বাঁচানোর একমাত্র উপায় হিসেবে দেখছে, যা গাজা যুদ্ধের পরে মার্কিন কল্পিত দ্বিরাষ্ট্র সমাধানে তার প্রত্যাখ্যান থেকে স্পষ্ট হয়ে উঠেছে। তাহলে আমি কি শিখলাম এখান থেকে? আমরা যা, যিনি, যেটা, এগুলা দিয়ে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজকে অনুবাদ করি। এটার বিকল্পও আছে, কিন্তু এটা দিয়ে অনুবাদ করা যাবে। তাহলে আমরা কি দেখলাম? অ্যাডজেক্টিভ ক্লজ দেখলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখলাম, তারপরে কি দেখলাম? এমনি ফ্রেজ যেটা সেন্টেন্সের শুরুতে থাকে, বিগিনিং এ, সেটা দেখলাম। তাহলে এখন ট্রান্সলেটিং ফ্রেজ এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স এন্ড এন্ডেড উইথ কমা এন্ড অ্যাডজেক্টিভ ক্লজ, দুইটা একসাথে, এই উদাহরণে দুইটাই একসাথে থাকবে। আসেন পড়েন সবাই। হোয়াট ইজ মোর, এই যে প্রথমে কমা দিয়ে একটা ফ্রেজ অথবা কি আছে, ক্লজ আছে ধরেন, তাহলে হোয়াট ইজ মোর এর বাংলা কি কেউ বলতে পারবেন? এখানে কি, এখানে কি আপনি পুরাটা বললে বুঝবেন। নেতানিয়াহু ইজ নাও বাইং টাইম, সে সময় গুনছে, এখানে কিনতেছে না কিন্তু, বাইং, গুনা। ফর ডোনাল্ড ট্রাম্প টু মেক এ কাম ব্যাক অ্যাজ দ্য ইউএস প্রেসিডেন্ট ইন দ্য নভেম্বর ইলেকশন, নভেম্বর ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পে আসার জন্য সে অপেক্ষা করতেছে। হুইচ উইল মেক ইট ইজিয়ার ফর হিম, যেটা তার জন্য সহজ করবে, টু গেট ইউএস এঙ্গেজ ফুললি ইন আ মিডল ইস্ট ওয়ার, মানে মিডল ইস্ট ওয়ারে পুরোপুরি এঙ্গেজ হবে ট্রাম্প আসার পরে। তাহলে এটা আমি অনুবাদ করবো কেমনে? আমার প্রথম কাজ হচ্ছে যে প্রথমে এই অংশ অনুবাদ করে ফেলা, হোয়াট ইজ মোর। তাহলে হোয়াট ইজ মোর এর অনুবাদ কি? হোয়াট ইজ মোর এর অনুবাদ হচ্ছে, আমি এটার আলাদা করে ফেলি আগে, সাবঅর্ডিনেট ক্লজ, ওই যে অ্যাডজেক্টিভ ক্লজ পরে। তাহলে হোয়াট ইজ মোর মানে আরো দেখার বিষয় হলো, অন্য কিছু আপনারা বলতে পারেন, আরো দেখার বিষয় হলো, এটা আমি লিখছি কমা দিয়ে শেষ, এই অংশের কাজ শেষ। নেতানিয়াহু ইজ বাইং টাইম মানে কি? নেতানিয়াহু সময় নিচ্ছে বা কালক্ষেপণ করতেছে, কালক্ষেপণ, এটা পরে যাবে, উল্টা দিক থেকে অনুবাদ করে আসেন। ফর ডোনাল্ড ট্রাম্প টু মেক কাম ব্যাক অ্যাজ দ্য ইউএস প্রেসিডেন্ট ইন দ্য নেক্সট নভেম্বর, তাহলে পিছন থেকে আসেন, পিছন থেকে নভেম্বর আছে না, নভেম্বরের অনুবাদ কি হবে? পিছন থেকে আসলে নেতানিয়াহু, প্রথমে সাবজেক্ট আনতে হবে, নেতানিয়াহু নভেম্বরের ভোটে, ইন আছে দেখেন, নভেম্বর ইলেকশন মানে নভেম্বরের ভোট, আর ইন দ্য নভেম্বর ইলেকশন মানে কি? ভোটে, নভেম্বরের ভোটে অ্যাজ ইউএস প্রেসিডেন্ট, ট্রাম্পের ইউএস প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায়, ট্রাম্প আমি আগে নিয়ে আসছি কেন? অর্থের সুবিধার জন্য,
এই পুরাটারে আমি একসাথে এই যে এখন এটা করার পরে পুরাটা একসাথেই করে ফেললে সুবিধা আর কি। এটা এই অংশটা একটু মুছে দেই, নাহলে বুঝতে ঝামেলা হইতে পারে। আমি তো নভেম্বরের ভোটে এটা অনুবাদ করে ফেলছি, যেহেতু পেছন থেকে অনুবাদ শুরু করব। করার পর ফর ডোনাল্ড ট্রাম্প টু মেক কাম ব্যাক, ফিরে আসা কি হিসেবে, অ্যাজ এ ইউএস প্রেসিডেন্ট। তাইলে ডোনাল্ড ট্রাম্প, তাহলে নেতানিয়াহু এখন পরে যাব আমরা, পরে মিলাবো। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে, অ্যাজ ইউএস প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে, এই যে উল্টা দিক থেকে যাচ্ছি, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নভেম্বরের ভোটে ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরে আসা, টু কাম ব্যাক, টু মেক এ কাম ব্যাক, টু মেক এ কাম ব্যাক মানে এখানে ক্ষমতায় ফিরে আসার জন্য, ফর জন্য নেতানিয়াহু কালক্ষেপণ করছে বা সময় গুনছে। বুঝা গেছে? কেউ কি এটা সাজায় লিখতে পারবেন? লেখেন তো, এখানে দেন। আসিফ, সুন্দর হয়েছে, ভেরি গুড। আর কেউ? আচ্ছা, না পারলে আমি দেখাই দিচ্ছি। দেখেন এই যে এখানে আনসার দেয়া আছে, দেখেন। আরো দেখার বিষয় হলো নেতানিয়াহু এখন নভেম্বরের ভোটে আহ, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরে আসার জন্য, ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরে আসার জন্য সময় নিচ্ছে বা কালক্ষেপণ করছে। এবার এটা শেষ সেন্টেন্স। এবার আমি করব এটার অনুবাদ। দেখেন, হুইচ, এ যা, দেখছেন এই যা অনুবাদ, যা যুক্তরাষ্ট্রকে, হুইচ উইল মেক ইট ইজিয়ার ফর হিম, যুক্তরাষ্ট্রকে পুরোপুরি মধ্যপ্রাচ্য যুদ্ধে সম্পৃক্ত হওয়ায় আরো সহজ করে দিবে। তাহলে পুরো উল্টা দিক থেকে আবার অনুবাদ, এই যে টু এঙ্গেজ ফুললি ইন আ মিডল ইস্ট ওয়ার, কাকে, টু গেট ইউএস, যুক্তরাষ্ট্রকে টু গেট ইউএস পুরা দস্তুর মধ্যপ্রাচ্যের যুদ্ধে সম্পৃক্ত হওয়ায় আরো সহজ করে দিবে, বা সম্পৃক্ত হওয়াটা এরকমও করা যাবে। তাহলে এটা আমি, যা যুক্তরাষ্ট্রকে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধে সম্পৃক্ত হওয়া, হওয়ায় হবে না, হওয়াকে দিতে পারেন, হওয়াকে আরো সহজ করে দিবে, বা হওয়া আরো সহজ করে দিবে, এটা বলা যাবে। এটা হচ্ছে পুরা অনুবাদ। এটা হচ্ছে, তাহলে আমরা একই সাথে অ্যাডজেক্টিভ ক্লজের অনুবাদ করলাম, আবার একই সাথে বাক্যের প্রথমে যে ফ্রেজ অথবা ক্লজ থাকে যেটা কমা দিয়ে, সেটার অনুবাদ করলাম। এটা একটা ফ্রেজের মতো অর্থ প্রকাশ করতেছে, এটা একটা ইস্যু। এবার এটা এই যে অ্যাজ, এই জিনিসের আবার অনুবাদে দেখেন, আবার এটা দেখাই দেই, তাহলে দেরি হয়ে যাবে নাইলে। বিবি মানে কি, কারে বুঝায় জানেন তো? বিবি মানে হচ্ছে নেতানিয়াহুর সংক্ষেপ, মানে সারনেম বুঝায় আর কি বিবি, বা তার সংক্ষেপে এটা বলে। অ্যাজ উইথ মোস্ট ওয়ার মঙ্গারিং লিডার্স, তাহলে এটাও কি প্রথমে আছে কমা দিয়ে, চাইলে আমি এটারে কি প্রথমে অনুবাদ করতে পারি। কি হবে? মোস্ট, বেশিরভাগ, ওয়ার মঙ্গারিং মানে হচ্ছে যুদ্ধবাজ, লিডার্স মানে নেতা, তাহলে বেশিরভাগ যুদ্ধবাজ নেতার মতো, এজ বিবি ইউজেস দ্য ফিয়ার অফ ওয়ার টু কোহেরস পিপল ইনটু সাবমিশন। এটা একটু কঠিন, আমি করে দিচ্ছি, আপনারা বাসায় দেখে নেবেন। বিবি যুদ্ধের ভয়কে কাজে লাগিয়ে জনগণকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করবে। বিবি ইউজেস দ্য ফিয়ার অফ ওয়ার, যুদ্ধের ভয়কে, ইউজেস কাজে লাগাবে, টু কোয়েরস পিপল, কেন, লোকজনকে বশ্যতা স্বীকার করাতে। এবার এই অনুবাদ আমার শেষ, মানে একটা সেন্টেন্স আমি অনুবাদ করলাম, করার পরে এই যে দেখেন এখন হচ্ছে যে আপনার আবার অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ, উড, এটা বাদ দেন, এটা তো একটা বাড়তি অংশ, এই যে এম ড্যাশ দিয়ে দিছে, এটা আমরা দেখছি যে বাড়তি অংশগুলা আমরা এম ড্যাশ দিয়ে আলাদা করতে পারি, স্পেসটা পরে নাই। তাহলে হুইচ উড সিকিউর হিজ পজিশন, যেটা তার পজিশনকে নিশ্চিত করবে, তার অবস্থান নিশ্চিত করবে, অ্যাজ দ্য ওয়ার কমান্ডার অফ দ্য স্টেট, তাহলে যা যুদ্ধের কমান্ডার হিসেবে তার বর্তমান অবস্থানকে সুরক্ষিত করবে বা নিশ্চিত করবে। তাহলে এখানে একটা মাঝখানে একটা ইয়া আছে, নাও মোর দেন এভার, এটার অর্থ হচ্ছে আগের যে কোনো সময়ের চেয়ে। তো এটা অনুবাদ করতে করতে আপনি টের পাবেন যে এটা যে আগের যে কোনো সময়ের চেয়ে হবে। দেখেন পরের, তাহলে এটা অ্যাজ ওয়ার মঙ্গারিং লিডার্স, বেশিরভাগ যুদ্ধবাজ নেতার মতো বিবি কাজে লাগাচ্ছে যুদ্ধের ভয়কে, টু কোহেরস, জনগণকে কি করতে, বশ্যতা স্বীকার করাতে, টু কোহেরস পিপল ইনটু সাবমিশন। এই যে এই অংশ দেখছেন, সবাই পড়েন। পরের অংশ এটা, এই অংশটা আমি একটু হাইলাইট করছি, এটার অর্থ হচ্ছে মানে এই যে করতে করতে আপনারা শিখবেন যে এটা এত সুন্দর করে করা যায়। যার যুদ্ধের কমান্ডার হিসেবে তার বর্তমান অবস্থানকে আগের চেয়ে যে কোনো সমস্যা সুরক্ষিত করে তুলবে। পুরোটা একসাথে দেখলে এভাবে দেখা যাবে। কেউ বুঝেন নাই এরকম আছেন? না বুঝলে জিজ্ঞেস করেন, এটা একটু কঠিন ছিল অনুবাদ, জিজ্ঞেস করেন। রাষ্ট্রের যুদ্ধ কমান্ডার হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করতে
অন্য সব যুদ্ধজাহাজ নেতার মতো বিবিও জনগণকে নথি স্বীকার করানোর জন্য যুদ্ধভীতিকে হাতিয়ার হিসেবে বানিয়েছেন। চমৎকার হয়েছে জান্নাতুল, এটাও আরেকটা সুন্দর অনুবাদ। জান্নাতুল এটাও ভালো হয়েছে, থ্যাংক ইউ। এবার হচ্ছে আপনি পোস্ট মডিফায়ার, যেটা পরে থাকে, নাউন বা প্রোনাউনের পরে থাকে, পোস্ট মডিফায়ার অথবা লং নাউন ফ্রেজ কিভাবে অনুবাদ করবেন এটা আমরা দেখব। আসেন সেন্টেন্স দেখি। এবার এটা আপনারা করেন, এটা এটা এবার এবার করে প্র্যাকটিস করেন। আমরা ক্লাসের শেষের দিকে প্রায়, সমস্যা নেই, করেন। নেতানিয়াহু's constant refusal to free the hostage for ceasefire, ceasefire মানে যুদ্ধবিরতি। এবার করেন এটা। এতক্ষণ আমি যেটা করছি এটারই ভার্সন। পোস্ট মডিফায়ার কিভাবে অনুবাদ করবেন সবাই লিখেন এটার অনুবাদ। নেতানিয়াহু's কন্টিনিউয়াস কনস্ট্যান্ট বা কন্টিনিউয়াস রিফিউজাল, নেতানিয়াহুর ক্রমাগত অস্বীকৃতি। কিসের অস্বীকৃতি? এখন মনে রাখেন মডিফায়ার অলওয়েজ আগে অনুবাদ হবে, তাহলে আমি অনুবাদ করার সময় মডিফায়ার আগে নিয়ে যাইতে হবে। টু ফ্রি দ্য হোস্টেজেস ফর এ সিজ ফায়ার, যুদ্ধবিরতির মাধ্যমে। হোস্টেজেস মানে কি? জিম্মি যারা, যে হামাস যাদেরকে জিম্মি করছে, জিম্মিদের। তাহলে টু ফ্রি মুক্ত করতে জিম্মিদের, ফর আ চিজ ফায়ার যুদ্ধবিরতির মাধ্যমে। ফর আ চিজ ফায়ার মানে এখানে মাধ্যমে বা এটার বিনিময়ে, যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের মুক্ত করতে, এটারে প্রথমে নিয়ে যাইতে হবে। মনে থাকবে? ওই যে বলেন না কাটাকাটি করতে হবে, বেশি কাটাকাটি করতে হবে না যদি আপনি অনুবাদের সিস্টেমটা বুঝেন। যে এই যে টু দিয়ে যেটা আছে এটা হচ্ছে কি, এটা পোস্ট মডিফায়ার। এই পোস্ট মডিফায়ার অনুবাদ করার সময় আমরা প্রথমে নিয়ে যাব। তাহলে কি বলবো? যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্তি করতে নেতানিয়াহুর ক্রমাগত অস্বীকৃতি। নেতানিয়াহুস, এই জন্য নেতানিয়াহুর। কনস্ট্যান্ট মানে কন্টিনিউয়াস, রিফিউজাল অস্বীকৃতি। এবার এটারে একসাথে লিখলে কি হবে? লিখেন তো সবাই, সবাই চ্যাটে লিখেন। আমি বলে দিছি, এটাই লিখেন। জিম্মিদের মুক্ত করতে যুদ্ধবিরতির জন্য না, যুদ্ধবিরতির মাধ্যমে, জন্য হবে না। নেতানিয়াহুর প্রতিনিয়ত অস্বীকৃতি, প্রতিনিয়ত আরো সুন্দর, চমৎকার। জান্নাতুল ইজ ডুইং গুড। যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্তিতে নেতানিয়াহুর ক্রমাগত অস্বীকৃতি। আসিফেরটা হইছে, দেখেন কত ভাবে অনুবাদ করা যায়। আসিফেরটা হইছে, জান্নাতুলেরটা হইছে, চমৎকার। আসিফ, জান্নাতুল, থ্যাংক ইউ। আর কেউ লিখেন, বাকিরা চেষ্টা করেন, এই ক্লাসের মধ্যেই চেষ্টা করে ফেলতে হবে। লিখেন সবাই, লিখেন সবাই সবাই। ঠিক আছে শিউলি, ঠিক আছে, সুন্দর হইছে। এবার দেখেন, যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্ত করতে নেতানিয়াহুর ক্রমাগত অস্বীকৃতি। ওই উল্টা করেও লেখা যাবে, যেটা অন্যরা লিখছে, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে তাড়াতাড়ি অনুবাদ করার নিয়ম, মানে তাড়াতাড়ি এটা করে ফেলবেন। এবার আসেন, এটা পুরো সেন্টেন্সটা কি? নেতানিয়াহু's কনস্ট্যান্ট রিফিউজাল টু ফ্রি, এটা পুরো আমরা বড় নাউন ফ্রেজের অনুবাদ করলাম। দেখছেন, বড় নাউন ফ্রেজ অনুবাদ করছি। এখন বাকি ভার্বটা বসাই দেন। হ্যাজ মেড হিম এক্সট্রিমলি ডিটেস্টেড বাই পিপল। ডিটেস্ট মানে ঘৃণা, তীব্র ঘৃণা করা, ঘৃণার বস্তুতে পরিণত করছে তাকে সবার কাছে। লিখেন সাজাই, কি হবে এটা? শুধু পরের অংশটা লেখেন। তাহলে যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্ত করতে নেতানিয়াহুর ক্রমাগত অস্বীকৃতি জনগণের কাছে, বাই দ্য পিপল, তাকে ঘৃণার কি পাত্রে পরিণত করছে। এটা একটা হইতে পারে। আপনারা এটা ছাড়া কি লিখতে পারেন দেখেন তো? এই যে এটা ধরেন আমি লিখলাম, আর কিছু লেখা যায়? যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্ত করতে নেতানিয়াহুর ক্রমাগত অস্বীকৃতি জনগণের কাছে তাকে ঘৃণার পাত্রে পরিণত করেছে। হ্যাজ মেড, এটার আমরা এটাও বলতে পারি হ্যাজ মেড হিম ডিটেস্টেড, মানে জনগণ ক্রমাগত অস্বীকৃতি জনগণের তাকে তীব্র ঘৃণার কারণ। এভাবে অনেকভাবে ঘুরাই করা যায়, কিন্তু এটা হচ্ছে যে মোটামুটি স্ট্যান্ডার্ড অনুবাদ আর কি। আসিফ ঠিক আছে, বাকিরা কি ঘুমাচ্ছেন? মাশাল্লাহ করে। কঠিন লাগতেছে কারো কাছে? কঠিন লাগলে হাত তোলেন, আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। কঠিন লাগতেছে কারো কাছে? আমরা একবারে সোজা অনুবাদ করতেছি না, একবারে সোজা অনুবাদ শিখে আপনি লাভ নাই। কোন অনুবাদ এরকমই আসবে পরীক্ষায়। এই তো তাজনিন, সুন্দর। তাজনিন ভালো। তাজনিনের কোথায় পড়েন তাজনিন? তাজনিনের পারফরমেন্স আজকে ভালো। মাসুম, তাজনিন, আসিফ তো সবসময় ইয়া দেয়, শান্তনু দেয়, ওরা মোটামুটি রেসপন্স ভালো করে। এই যে তাজনিন একটু ভিন্নভাবে করছে, সুন্দর। এবার সেন্টেন্সটা পুরাটা কি ছিল? পুরাটা সেন্টেন্সটা ছিল এরকম। এরপরে একটা ইয়া ছিল, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, হু ওয়ান্ট হিম আউট অফ অফিস অর ইভেন বিহাইন্ড দ্য বার্স, যারা তাকে, সুন্দর। এটার অনেক সুন্দর অনুবাদ করা যাবে, করেন এটা করেন। ও ঢাকা মেডিকেল কলেজ, ভেরি গুড। আচ্ছা এটা করেন, এটা এটা কত সুন্দর করে অনুবাদ করতে পারেন আপনারা, আমি দেখি। সেন্টেন্সটা হচ্ছে নেতানিয়াহু's কনস্ট্যান্ট রিফিউজাল টু ফ্রি দ্য
hostages for a ceasefire has made him extremely detested by the people. people এর পরে হচ্ছে এই যে অংশটা, এই যে এখানে এই যে পিপল আছে না, এটা হু, এই যে এটার পরে হু ওয়ান্ট হিম আউট অফ, এই যে এটার পরে আর কি, পুরো সেন্টেন্সটা ভুলে গেছি, এখানে দেখেন হু ওয়ান্ট হিম আউট অফ অফিস অর ইভেন বিহাইন্ড বার্স। বলেন কি অনুবাদ, অনেক সুন্দর করে অনুবাদ করা যাবে। তারা তাকে কিভাবে দেখতে চায়, লিখেন সবাই, কে কত সুন্দর করে অনুবাদ করতে পারেন দেখেন। এটা যারা ঘুমাচ্ছেন ঘুম থেকে উঠে যান, উঠে একটু অনুবাদ করেন। এটা হু মানে ওই যে ইয়ার অনুবাদ তো আমি বলছি, যে যারা যিনি, যারা ওয়ান্ট হিম তাকে দেখতে চায়, তাকে দেখতে চায়, কোথায় দেখতে চায়? হ্যাঁ জান্নাতুল একটা সুন্দর হয়েছে, জান্নাতুলও চমৎকার, জান্নাতুলেরও ইয়া ভালো হচ্ছে। যারা তাকে আউট অফ অফিস, এখানে অফিস মানে ক্ষমতা, মানে ওই যে তার অফিসের বাইরে, মানে ক্ষমতার বাইরে দেখতে চায়, এটা আরো সুন্দর করে অনুবাদ করলে এভাবে হবে, ক্ষমতার বাইরে। এবং জেলখানায়, কারাগারে, জেলখানা না দিয়ে আমি কি দিলে ভালো হবে, বার কারাগার, জেলখানাও দেওয়া যাবে, তাহলে হবে তারা তাকে ক্ষমতার বাইরে এমনকি কারাগারে দেখতে চায়। এখন মজার ব্যাপার দেখেন, মজার ব্যাপার হচ্ছে আমি এখানে তারা তাকে ক্ষমতার বাইরে দেখতে চাই, আমি পুরো অ্যাডজেক্টিভ ক্লজকে একটা সেন্টেন্সের মতো করে অনুবাদ করছি, যারা লিখি নাই, দেখছেন? এটাও করা যাবে, কোনো সমস্যা নাই, এই লিবার্টি আপনি নিতে পারবেন। মানে ওই যে প্রথম দিনের ট্রান্সলেশনের আর্টে বলছিলাম যে কিভাবে অনুবাদ করবেন, ওখানে আমি বলছি যে ক্লজ বা ফ্রেজ থাকলে তাদেরকে আলাদা করে অনুবাদ করা যাবে। দেখেন তাহলে আমি কি করছি, এই অংশটাতে একটা অনুবাদ করছি, আবার এই যে শেষের দিকে যে অ্যাডজেক্টিভ ক্লজটা আছে সেটা আলাদা অনুবাদ করছি, তারা তাকে ক্ষমতার বাইরে এমনকি কারাগারে দেখতে চায়, এটাও করা সম্ভব। আশা করি বুঝতে পারছেন কি বলতে যাচ্ছি আমি। এটারে কি বলে, ভেঙে ভেঙে অনুবাদ। এই ভেঙে অনুবাদের আর একটা উদাহরণ আমরা গত অনুবাদের ক্লাসে করছি, 2 নাম্বার ক্লাসে, মনে আছে এটার কথা? দ্য সিগনিফিক্যান্ট স্পাইক ইন মিসাইল অ্যাটাকস অ্যাক্রস দ্য গ্রেটার মিডল ইস্ট হ্যাজ অ্যালার্ম সিকিউরিটি এক্সপার্টস। এই যে এটা একটা বৃহত্তর মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করে তুলেছে। দেখছেন, উদ্বিগ্ন করে তুলেছে, হ্যাজ অ্যালার্মড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে সেন্টেন্স শেষ, আমি কিন্তু ইংরেজিতে কিন্তু সেন্টেন্স শেষ হয় নাই, সে আর একটা কি দিয়েছে, হু ফিয়ার দিস কুড এসকেলেট ইনটু এ ফুল স্কেল ওয়ার উইথ ইরান অ্যান্ড দ্য ইউএস। তাহলে এই যে আমি এটা চাইলে মানে যারা আশঙ্কা করছেন এটাও বলতে পারতাম, তাও শুদ্ধ। আমি না বলে কি বলতেছি, তারা আশঙ্কা করছেন এটি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রদের পুরোপুরি মার্কিন রাষ্ট্রের মধ্যে পুরা দুস্তর যুদ্ধে উন্নীত করতে পারে। এই যে করছি করে, এরপরে দেখেন এই যে একটা পার্টিসিপল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে আমি আবার পুরা সেন্টেন্সের মতো করে অনুবাদ করছি। এই যে বোথ, কেননা উভয় দেশ ওই অঞ্চলে তাদের শক্তি ও প্রভাব জাহির করছে, বোথ অ্যাসার্টিং দেয়ার পাওয়ার। এটাকে যদি আমি এভাবে অনুবাদ না করি সুন্দর হবে না, মানে আপনি চাইলে লাগায় লাগায় অনুবাদ করতে পারবেন, ওই যে ওইটা যারা করলে অসুবিধা নাই, কিন্তু এটা করলে সেন্টেন্স ভালো লাগবে না দেখতে, এই জন্য আমরা এভাবে অনুবাদ করছি। বলেন এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? এই যে এটা, এই যে বলছি যে এটা কিন্তু আমি প্রথম আর একটা ক্লাসে 2 নাম্বার ক্লাসে সেকেন্ড ক্লাসে এই উদাহরণটা ছিল, দেখাইছি। এখন দেখাইলাম আপনাদেরকে, তাহলে আজকের ক্লাসে আমরা বেসিক্যালি কি কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে আপনি ভেঙে অনুবাদ করবেন, কিভাবে আপনি অ্যাপোজিটিভ অনুবাদ করবেন, কিভাবে বাক্যের প্রথমে কমা দিয়ে থাকলে ফ্রেজ আগে অনুবাদ করবেন, তারপরে পোস্ট মডিফায়ার থাকলে এই পোস্ট মডিফায়ারকে আগে অনুবাদ করে সাবজেক্টের আগে নিয়ে যেতে হয়, সেটা আমরা দেখলাম। তারপরে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের অনুবাদ দেখলাম। তারপরে দেখলাম যদি অ্যাডজেক্টিভ ক্লজ থাকে সেটাকে আমরা আলাদা সেন্টেন্সের মতো করে অনুবাদ করতে পারবো। পার্টিসিপল ফ্রেজ থাকলে সেটাকে আমরা কিভাবে অনুবাদ করতে পারবো, আলাদা করে অনুবাদ করা যাবে। এটা হচ্ছে যে ইংরেজি সৌন্দর্য রক্ষার্থে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার সময় ক্রিয়েটিভিটি দেখানো যাবে এবং বাক্যের সৌন্দর্য, সাবলীলতা এবং প্রাঞ্জলতা রক্ষা করার জন্য আমি আমার মতো লিবার্টি নিয়ে অনুবাদ করতে পারবো, এবং এই ক্ষেত্রে আপনার নাম্বার আরো বাড়বে, মানে কমবে না। এটা হচ্ছে আমার বক্তব্য। এই হচ্ছে যে বেসিক্যালি মানে আজকের মেসেজ। তো আগামী ক্লাসে আমরা হচ্ছে যে আবার অ্যাডজেক্টিভ ক্লজের আরো অনুবাদ করব, আরো এক্সপার্ট করব আপনাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। এরপরে ক্লাস যেহেতু ঈদের পরে শুরু হবে, একটু রিক্যাপ থাকবে। এরপরের ক্লাস হয়তো
কম্প্রিহেনশন অথবা এসে অথবা ট্রান্সলেটিং লিটারেচার, কোনটা করতে চান? একটা হচ্ছে ট্রান্সলেটিং লিটারেচার, এটা একটা এসে রাইটিং, আর হচ্ছে কম্প্রিহেনশন, কোনটা করবেন বলেন, ভোট দেন, ওই অনুযায়ী পরের ক্লাস, মানে পরের ক্লাস ওইভাবে সাজানো হবে, কোনটা আগে করা উচিত। বেশিরভাগ বলতেছেন ট্রান্সলেটিং লিটারেচার, তাহলে আমরা এর পরের ক্লাস করব ট্রান্সলেটিং লিটারেচার। এরপরে আমরা কম্প্রিহেনশন রাইটিং এর ওই যে আনপেইড কেয়ার ওয়ার্ক দিয়ে শুরু করব। তারপরে আনপেইড কেয়ার ওয়ার্ক যখন করবো ওইটারই আমরা কম্প্রিহেনশন বানাইতে চাইলে প্র্যাকটিসও করতে পারি, মানে নিজের মতো করে। এর আগে আমরা একটা আনপেইড কেয়ার ওয়ার্কের আগে আমরা একটা কম্প্রিহেনশন করে ফেলবো, তাহলে ওই যে আনপেইড কেয়ার ওয়ার্ক যখন আপনি আর্টিকেল গুলো পড়বেন, এটার থেকে কেমনে কম্প্রিহেনশন তৈরি হতে পারে, প্রশ্ন তৈরি হতে পারে, কি প্রশ্ন আসতে পারে, ওটার ওয়ার্ড গুলো কিভাবে কম্প্রিহেনশনের মতো কাজে লাগাবেন, সেটাও এক ঢিলে দুই পাখি মারবো। তো এটা হচ্ছে যে আমাদের কথা আর কি। আর এর মধ্যে আপনারা এই যে বন্ধের মধ্যে সুযোগ আছে, আপনারা চাইলে কিছু ছোট গল্প পড়তে পারেন, কিছু পড়তে পারেন, আমি কিছু হয়তো আপনার সাজেশনও দিতে পারি যদি চান। আবার ধরেন কিছু গল্প আপনারা পড়তে পারেন, কিছু বাইরের বই পড়তে পারেন, ফিলোসফিক্যাল দুই একটা রাইটিং পড়তে পারেন। যেমন আমি দিব ওই যে আমার যে ডেলি স্টার লেখাটা আসলে দেখবেন যে ওখানে ভার্জিনিয়া উলফের একটা আছে, রুম অফ ওয়ান্স ওন বোধহয়, ওইটা ওই অ্যাসেট আপনারা পড়তে পারেন। এই টাইপের অনুবাদই আসবে, ভার্জিনিয়া উলফের কোনো লেখা, বার্ট্রান্ড রাসেলের কোনো লেখা, হ্যাঁ, তারপরে 19th সেঞ্চুরি কোনো জর্জ বার্নার্ড শোর কোনো নাটকের উদ্ধৃতি, এই টাইপের কিছু একটা, নাটকের উদ্ধৃতি সাধারণত আসে না, তো এই টাইপের কিছু একটা আসবে। তো এইটা আমরা বিশ্বের বিখ্যাত উপন্যাস থেকে কিছু লাইনের অনুবাদ ইনশাল্লাহ দেখব। তারপরে বাংলাদেশে যারা বিখ্যাত অনুবাদক, বা ধরেন কবির চৌধুরী সহ এরকম অনেক বিখ্যাত অনুবাদক আছে, ওই অনুবাদকরা যে ছোট গল্প কিভাবে অনুবাদ করছে, আমরা এরকম একটা দৃষ্টান্ত দেখাবো। আশা করি এই দৃষ্টান্ত কেউ কোথাও পাবেন না, মানে এই কন্টেন্ট আপনি কোথাও দেখেন নাই, কোনো ক্লাস বা কোথাও দেখবেন না। ইনশাল্লাহ এটা আমরা করব। এখন আমি শীটটা বানাই নাই, মানে শীট বলতে স্লাইড বানানো হচ্ছে আর কি, বানাচ্ছি। তো এটা হচ্ছে যে আজকের ক্লাসের কথাবার্তা। এবার বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে হাত তোলেন 30 সেকেন্ডের মধ্যে, না তুললে আজকের ক্লাস এখানে মুলতবি ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।